আচ্ছা, তো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এই চ্যাপ্টারটা আমরা আজকে দেখব। এটা হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিকের মিনিমাম কতটুকু কনসেন্ট্রেশন নিলে সে ব্যাকটেরিয়াকে ইনহিবিট করতে পারে। কারণ যদি একজন হেলদি ইন্ডিভিজুয়াল হয়, মানে মনে করো যে একজন নর্মালি, মানে আদারওয়াইজ তার ক্যান্সার বা অন্য কোনো ডেবিলিটেটিং কোনো ডিজিজ নাই, তার কোনো ট্রান্সপ্ল্যান্ট হয়নি বা সে কোনো ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ নিচ্ছে না, যদি সেই ধরনের একজন মানুষ অসুস্থ হয়, তখন দেখা যায় যে সেই মানুষটা অসুস্থ হলে যেহেতু সে আদারওয়াইজ হেলদি ছিল, তার যখন কোনো ইনফেকশন হয় বা সে যখন অসুস্থ হয়, তখন দেখা যায় যে আহ, সে যদি ইনিশিয়ালি মেডিসিন নেয়, তখন ইনিশিয়াল মেডিসিনটা ব্যাকটেরিয়াকে যদি ইনহিবিট করে রাখতে পারে তাহলেই তার জন্য এনাফ হয়। এরপরে তার ইমিউন সিস্টেম টেক ওভার করে ইমিউন সিস্টেম তাকে সাপোর্ট দেয়, প্রোটেকশন দেয়। একটু এক সেকেন্ড, আমি আসছি। তো সরি ইন্টারাপশনের জন্য। অনলাইন ক্লাস বাসায় নিলে এটা একটা বড় অসুবিধা, সবাই ডিস্টার্ব করতে থাকে। তো এনিওয়েজ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল হয়, তাহলে তার বডির ইমিউন সিস্টেমটা ইউজুয়ালি টেক ওভার করে। তো যার জন্য দেখা যায় যে ব্যাকটেরিয়াটাকে কিছুক্ষণের জন্য যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ইনহিবিট করে রাখা যায়, তখন ইমিউন সিস্টেম তাকে হেল্প করে, তখন সে টেক ওভার করতে পারে। কিন্তু যদি কোনো মানুষের এমন হয় যে তার বডি এমনিতেই উইকেন্ড, যেমন সে হয়তো ক্যান্সার পেশেন্ট বা সে হয়তো ট্রান্সপ্ল্যান্ট নিয়েছে রিসেন্টলি, বা সে কোনো কারণে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ নিচ্ছে, তখন দেখা যায় যে সেই মানুষটাকে শুধু এমআইসি দিলে হয় না, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অ্যান্টিবায়োটিক দিলে তার বডি টেক ওভার করে না, তার ইমিউন সিস্টেমটা টেক ওভার করে না। তখন আবার আমাদের MBC ডিটারমাইন করতে হয়, যেটা হচ্ছে মিনিমাম ব্যাকটেরিওসাইডাল কনসেন্ট্রেশন। তো সাইডাল মানে হচ্ছে মেরে ফেলা, তার মানে ওই ধরনের মানুষের জন্য এমন ভাবে অ্যান্টিবায়োটিক নিতে হবে যাতে ব্যাকটেরিয়াটা মারা যায়, কারণ তার বডি ওইটা টেক ওভার করতে পারবে না, সময় দিলেও পারবে না। তো যার জন্য তার জন্য MBC ডিটারমাইন করতে পারে। আর নর্মাল মানুষ যাদের কোনো আন্ডারলাইন অন্য কোনো অসুবিধা নাই, তাদের জন্য এমআইসি দিলেই এনাফ হয়। তো এইটাই হচ্ছে মানে কনসেপ্টটা, যে কখন আমরা মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন দিলেও হবে আর কখন আমাদের মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন দিলেও হবে। তো কিভাবে আমরা জানবো যে একটা অ্যান্টিবায়োটিকের মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন কত বা একটা অ্যান্টিবায়োটিকের মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন কত? যদি স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক হয়, তাহলে তুমি কিছু আমাদের গাইডলাইন আছে, যেমন CLSI গাইডলাইন। CLSI, আমি জানি না তোমরা এটা অলরেডি এটার সাথে ফ্যামিলিয়ার কিনা। এটা হচ্ছে গিয়ে তোমার CLSI, যেটা স্ট্যান্ড করে হলো ক্লিনিক্যাল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট। তো এইটা হচ্ছে একটা US বেসড একটা তোমার গাইডলাইন, যেটা অনেক ধরনের অ্যান্টিবায়োটিকের কোনটার এমআইসি কত, MBC কত, কোন অ্যান্টিবায়োটিক কোন সলভেন্টে ডিজলভ করতে হবে, কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য কোন অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি ইউজ করা উচিত, কোনটা অ্যাপ্লিকেবল না কোন ব্যাকটেরিয়ার জন্য, সব ধরনের ইনফরমেশন থাকে। তো তুমি যদি অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করতে চাও, তাহলে CLSI গাইডলাইনই তোমাকে অনেক কিছু বলে দিবে। যে যেমন মনে করো যে ইকোলাই এর জন্য হয়তো খুব বেশি স্ট্রং অ্যান্টিবায়োটিক ইউজ না করলেও চলে, এই ধরনের ইনফরমেশন গুলা তুমি ওই গাইডলাইনের মধ্যে পাবা। বা অমুক অ্যান্টিবায়োটিক এথানলে ডিজলভ করতে হবে, এটা ওয়াটারে ডিজলভ করলে হবে না। তো এই ইনফরমেশন গুলা হচ্ছে যে তোমার এই CLSI গাইডলাইন থেকে পাওয়া যায়। তো আমরা ওই গাইডলাইনটা ফলো করতে পারি যে কোন অ্যান্টিবায়োটিকের এমআইসি কত, MBC কত। তো এটা হচ্ছে মোটামুটি যে একটা ব্যাকগ্রাউন্ড, যে এমআইসি কি জিনিস, এমআইসি আমাদের কেন দরকার হয়, আর আমরা এমআইসি ভ্যালুগুলো কোথায় পাবো। আমরা যদি আহ, জানতে চাই কোনটার এমআইসি কত, তাহলে আমাদের এই ইনফরমেশনটা কোথায় পাওয়া যাবে। তো মিস হ্যাঁ, বলো। কয়েকজন আর কি জয়েন করতে চাচ্ছে, পাচ্ছে না, ওদেরকে পারতেছে না, ওদেরকে অ্যাকসেপ্ট করেন। ও, একজন দিচ্ছে, এতজন হয়ে গেল কি করে? আচ্ছা, তো এখন এইটা হচ্ছে মোটামুটি এমআইসি এমবিসির যে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা নর্মালি যখন এমআইসি এমবিসি ডিটারমাইন করি, তখন আমরা একটা টিউব ডাইলুশন অ্যাসে করি। আমি এই স্লাইডটা শেয়ার না করে আমি অন্য আরেকটা স্লাইড শেয়ার করছি তোমাদের সাথে, যেখানে আমি যা বলছি ওইটার সাথে কন্টেন্টে তোমরা বেশি মিল পাবা।
একটা বের মিস করে নেই। হ্যাঁ বলো। মিস মিস আপনি একটু ক্লাসের কোডটা শেয়ার করবেন? আমার একটা ফ্রেন্ড ক্লাসে জয়েন হইতে পারতেছে না, ও গুগল ক্লাসরুমে অ্যাড নাই। ক্লাসের কোডটা না, একটু দেখে বলি। কোড কি, আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস কোড, হ্যাঁ, চ্যাট বক্সে দিলাম। আচ্ছা মিস, আচ্ছা মিস। টেক্সটটা ওপেন করে নেই। আচ্ছা, তো আমরা যখন এমআইসি ডিটারমিনেশন করব তখন আমরা টিউব ডাইলুশন অ্যাসে করতে পারি। টিউব ডাইলুশন অ্যাসে মানে হলো যে তোমার, আমার মনে হয় যে আমি ওইখান থেকেই আগে বেসিকটা দেখিয়ে নেই, তারপর আমি আমারটা ফেরত আসি। আমি যেটা দেখাচ্ছিলাম ওখানে আবার টিউব ডাইলুশন অ্যাসের একটা ছবি আছে, এটা একটু দেখিয়ে নেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে করে। তো টিউব ডাইলুশন অ্যাসেটা এটা আগে বলবো আমরা, আর ই টেস্ট আমরা পরে বলবো। এই যে এখানে দেখো, এইটা হচ্ছে আমাদের টিউব ডাইলুশন অ্যাসে, খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাসে, যেখানে আমরা অ্যান্টিবায়োটিকটাকে টু ফোল্ড ডাইলুশন করব। টু ফোল্ড ডাইলুশন মানে মনে করো অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন ছিল 100, সেখান থেকে 50-তে কনভার্ট করব, মানে হাফ। টু ফোল্ড ডাইলুশন হলো 50 থেকে 25, 25 থেকে 25 এর হাফ, তারপরে সেখান থেকে তার হাফ। এভাবে করে করে আমাদের ডাইলুশনটা হবে 10 ফোল্ড, যেটা আমরা নর্মালি ব্যাকটেরিয়া প্লেটিং করার সময় 10 ফোল্ড ডাইলুশন করি। যেমন 1 ml ব্যাকটেরিয়ার সাথে 9 ml স্যালাইন দেই, অথবা 100 মাইক্রোলিটার ব্যাকটেরিয়ার সাথে 900 মাইক্রোলিটার স্যালাইন দিই। কিন্তু অ্যান্টিবায়োটিকে যখন আমরা এমআইসি ডিটারমাইন করি তখন আমরা 2 গুণ, মানে 2 টাইমস ডাইলুশন করি আর কি। 2 টাইমস ডাইলুশন করি মানে অরিজিনালি যেটা থাকে সেই অ্যান্টিবায়োটিকটাকে আমরা হাফ করে ফেলি, তারপরে সেখান থেকে আবার হাফ করে ফেলি। এভাবে করে আমরা ডাইরেক্ট হাফ করে করে দেখি যে কোন ডাইলুশনে গিয়ে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিটেড হচ্ছে। একদম সবচেয়ে কম যে কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিট হয় সেটাকে আমরা এমআইসি ডাকি, কারণ ওটাই মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। ওর চাইতে যদি অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও তাহলেও ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিটেড হবে। যেমন যদি 25 কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিটেড হয়, তাহলে তো অবভিয়াসলি 50-তে হবেই, 100-এ হবেই, 200-এ তো আরোই হবে। তো কাজে মিনিমামটা জানতে পারলেই আমাদের মোটামুটি চলে, যে আমরা মিনিমামটা জানবো। আর এটা কেন টুফল ডাইলুশন করে, যাতে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, যে আমি অ্যান্টিবায়োটিকটাকে টু ফোল্ড ডাইলুশন করবো যখন এমআইসি করবো। তাতে হয় কি, যে তুমি যদি একটা ভ্যালু বলো, যেমন তুমি যদি টু ফোল্ড ডাইলুশন করো তাহলে তোমার 25-এ গিয়ে ইনহিবিশন হচ্ছে, whereas আমি যদি এখন 10 ফোল্ড ডাইলুশন করা শুরু করি তাহলে তো আমার 200টা ডাইরেক্ট 20 হয়ে যাচ্ছে, 20টা ডাইরেক্ট 2 হয়ে যাচ্ছে। তার মানে আমার যে ভ্যালুটা আমি পাচ্ছি, আমার ক্ষেত্রে দেখো, আমি যদি 10 ফোল্ড ডাইলুশন করি, আমি জাস্ট চ্যাট বক্সের নাম্বারগুলো আমি যে বলছি সেই নাম্বারগুলো আমি লিখি, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। যেমন মনে করো যে আমার জন্য আমি ডাইলুশন করলাম হলো 200 থেকে ডাইরেক্ট 20-তে চলে গেলাম, সেখান থেকে ডাইরেক্ট 2-তে গেলাম। আর আরেকজন মনে করো সে হচ্ছে যে 200 থেকে 2 ফোল্ড ডাইলুশন করছে, তাহলে সে 200 থেকে পাবে 100, সেখান থেকে পাবে 50, সেখান থেকে পাবে 25, হ্যাঁ, সেখান থেকে পাবে 12.5। তো তার ভ্যালিউস গুলো আর আমার ভ্যালিউস গুলো দেখো যে কতটা ডিফারেন্স তার আর আমার মধ্যে। যদি 25-এ কোনো ব্যাকটেরিয়া ইনহিবিট হয় তাহলে সে কিন্তু 25 ঠিকই পেয়ে যাচ্ছে তার রেজাল্টে, কিন্তু আমি কিন্তু 200-এর ছাড়া আর কোনো রেজাল্ট এখানে পাচ্ছি না, কারণ আমার 200-এর পরে নেক্সট ভ্যালুটাই হলো 20। আমি যেহেতু এখানে 10 টাইমস ডাইলুশন করছি, তো 20 থেকে একটা জিরো কমলো, 200 থেকে একটা জিরো কমলো, কমে 20 হলো, 20 থেকে একটা জিরো কমলো, কমে 2 হলো। তো এইভাবে আমাদের হচ্ছে ডাইলুশন গুলো হবে। তো এইভাবে ডাইলুশন গুলো হলে তখন হচ্ছে কি 200 থেকে 20 থেকে 2 এভাবে যাচ্ছে, তো আমি দেখছি 2-এও ইনহিবিট হচ্ছে না, 20-তেও ইনহিবিট হচ্ছে না, একেবারে 200-এ গিয়ে ইনহিবিট হচ্ছে, কারণ আমার তো লাগবে হচ্ছে 25, 25 তো আমার রেঞ্জের মধ্যে নাই। whereas অন্য একজন যদি কাজটা করে সে কিন্তু 25-এই ইনহিবিশন পেয়ে যাচ্ছে। তার মানে তার অ্যাসেটা বেশি স্পেসিফিক্যালি ইন্ডিকেট করছে যে কতটুকু কনসেন্ট্রেশন অ্যান্টিবায়োটিক হলে গ্রোথ ইনহিবিট হবে, প্লাস এট দ্য সেম টাইম সে কিন্তু একটা লোয়ার কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিশন পেয়ে যাচ্ছে, whereas আমাকে অনেক বেশি বেশি অ্যান্টিবায়োটিক খরচ করে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করতে হচ্ছে, যেটা অনেক সময় পেশেন্টের জন্য ক্ষতিকর হতে পারে। একটা পেশেন্টের মধ্যে তুমি 25 মাইক্রোগ্রাম পার ml অ্যান্টিবায়োটিক দিলা, আর একটা পেশেন্টের মধ্যে তুমি 200 মাইক্রোগ্রাম পার ml অ্যান্টিবায়োটিক দিলা, ডেফিনেটলি দুইটার ভিতরে একটা ডিফারেন্স থাকে।
তো সেই জন্য আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসিস্টেন্সি থাকে, যে আমরা যেই দেশেই এমআইসি ডিটারমাইন করি না কেন, সেটা বাংলাদেশ হোক কি ইউএসএ হোক কি ইউকে হোক কি অস্ট্রেলিয়া হোক, যেখানেই আমরা করি না কেন আমাদের রেজাল্টের মধ্যে যেন আমরা একটা মিল রাখতে পারি, যে আমার 25 হলে হয়তো অন্য কোনো দেশে হয়তো বা খুব জোর 25-এর জায়গায় হয়তো 50 আসতে পারে, মানে ব্যাকটেরিয়াটা হয়তো অন্য দেশের ব্যাকটেরিয়া হয়তো আরেকটু রেজিস্ট্যান্ট হতে পারে, কিন্তু একেবারে একজনের 25 আর একজনের 200 তো আর হবে না। এই জন্য আমরা কি করি, একটা কনসিস্টেন্সি রাখি যে আচ্ছা আমরা সবাই যখন এমআইসি ডিটারমাইন করব আমরা সবাই এটাকে 2-fold ডাইলুশন করব। তো এই পর্যন্ত কি তোমাদের সবার কাছে ক্লিয়ার, নাকি কোনো অংশ রিপিট করতে হবে? ম্যাম ইন শর্ট যদি একটু বলতেন, মানে একটু ক্লিয়ার ভাবে। মানে আমরা যখন একটা ব্যাকটেরিয়া কতটুকু কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াটাকে আমি ইনহিবিট করতে পারবো সেটা যদি আমি বের করতে চাই, মানে তখন আমাদের কেন এটা বের করতে হবে, কারণ আমরা যেহেতু দিন শেষে অ্যান্টিবায়োটিক তো মানুষের ট্রিটমেন্টের কাজে লাগাবো। তো যদি আমি মিনিমাম যতটুকু কনসেন্ট্রেশন দিলে অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট হয়ে যায়, সেই কনসেন্ট্রেশনটা যদি দিয়ে দিতে পারি, তাহলেই তো পেশেন্টের মধ্যে ব্যাকটেরিয়া ইনহিবিট হয়ে থাকবে, ও মাল্টিপ্লাই করতে পারবে না, স্প্রেড করতে পারবে না, ডিজিজও করতে পারবে না। আমরা আশা করি যে মিনিমামটা যদি দেই আমাদের বডির ইমিউন সিস্টেম এটাকে টেক ওভার করবে, সে অ্যান্টিবডি তারপরে কমপ্লিমেন্ট আরো অনেক কিছু বানাবে, বানিয়ে ব্যাকটেরিয়াটাকে দিন শেষে মেরে ফেলবে। তো আমি যদি প্রিলিমিনারিলি ব্যাকটেরিয়াটাকে একটু ইনহিবিট করে রাখতে পারি তাহলে আমার জন্য ইনাফ। তো এই জন্য আমি তখন এমআইসিটা ডিটারমাইন করি। তো এমআইসি ডিটারমাইন করতে গেলে তো অ্যান্টিবায়োটিকের একটা মানে স্পেসিফিক রেঞ্জ অফ কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হবে যে মিনিমাম কতটুকু দিলে ব্যাকটেরিয়া ইনহিবিট হবে। আমি তো আর একটা বা দুইটা অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন ব্যবহার করতে পারবো না, আমাকে কয়েকটা দিয়ে দেখতে হবে যে কত দিলে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিট হচ্ছে। তো সেইখানে আমরা যদি ফর এক্সাম্পল 200 দিয়ে শুরু করি, তাহলে আমরা চাইলে 200টাকে, যেহেতু আমরা রেঞ্জ অফ কনসেন্ট্রেশন দিব, তো আমি চাইলে 200 থেকে 100, তারপর 50, তারপর 25, তারপর 12.5 এরকম করে দুই ভাগে ডাইলুশন করতে পারি। অথবা আমি অল্টারনেটিভলি 10-fold ডাইলুশন করে 200 থেকে 20, 20 থেকে 2 এরকম ডাইলুশনও করতে পারি। মানে 10 গুণ ডাইলুশনও সম্ভব, আবার 2 গুণ ডাইলুশনও সম্ভব। তো আমরা ইউজুয়ালি এমআইসি ডিটারমাইন করার সময় 2 গুণ ডাইলুশন করি। তার কারণ হলো যে আমরা যদি 2 গুণ ডাইলুশন করি তাহলে ডাইলুশনের পরে ভ্যালুটা অরিজিনাল ভ্যালুর চাইতে খুব কমে যায় না, তাতে মিনিমাম কনসেন্ট্রেশন কতটুকু অ্যান্টিবায়োটিকের ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিট করতে পারবে সেটা ইজিলি ডিটারমাইন করা যায়, আর আরো স্পেসিফিক্যালি ডিটারমাইন করা যায়। কিন্তু যদি আমি 10 গুণ করি তো 200 থেকে ডাইরেক্ট 20, 20 থেকে ডাইরেক্ট 2, মানে গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাতে দেখা যায় 2-এ ইনহিবিশন হচ্ছে না, 20-এ ইনহিবিশন হচ্ছে না, একেবারে লাফ দিয়ে তোমার 200 থেকে ইনহিবিশন হচ্ছে। তো সেই জন্য আমরা একটা হচ্ছে 2 গুণ ডাইলুশন করি, আর 2 নাম্বার হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি একটা কনসেনসাসে আসি সব দেশের মানুষরা যারা অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করে, যে আমরা এমআইসি ডিটারমাইন করলে 2-fold ডাইলুশন করব, যাতে আমার রেজাল্ট, আমার যদি কোনো কাউন্টারপার্ট মানে ইংল্যান্ডে কাজ করে, তাহলে আমি যদি বলি যে আমার ব্যাকটেরিয়া এমআইসি আসছে 25, তোমার কত আসছে, সে বলবে আমি তো 25 ইউজই করিনি, আমি তো করেছি 220 আর 2, তা আমার তো 200 ছাড়া আর কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিশনই হয়নি। তো এই জন্য আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসি যে আমরা যখনই এমআইসি ডিটারমাইন করব তখনই আমরা এটাকে 2-fold ডাইলুশন করব, আমরা এটাকে 10-fold ডাইলুশন করব না। এটাই হচ্ছে মানে মোটামুটি আমি এতক্ষণ ধরে যা বললাম এটা সামারি, যে আমরা 2-fold ডাইলুশন করব, মানে 2 গুণ ডাইলুশন করব, করে দেখব যে অ্যান্টিবায়োটিকের কত কনসেন্ট্রেশন হলে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিশন হয়। এখন ক্লিয়ার? মিস আরেকজন ওয়েটিং রুমে আসছে। আর একজন ওয়েটিং রুমে। আচ্ছা, এখন আমরা তাহলে কাজটা আমরা কিভাবে করব, কিভাবে আমরা এমআইসি ডিটারমিনেশনের কাজটা আমরা কিভাবে করব, তো আমি তোমাদেরকে ডাইরেক্ট এই টেবিলটাতে নিয়ে আসছি, কারণ এই প্রসিডিওরটাই আমরা অ্যাকচুয়ালি ল্যাবে ক্যারি আউট করি। এই জন্য আমি ডাইরেক্টলি এই টেবিলটাতে তোমাদেরকে নিয়ে আসলাম। তো তাহলে এখন আমরা দেখি যে আমরা অ্যাকচুয়ালি কি করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টেস্ট টিউব নিলাম 1 থেকে 10টা টোটাল, এর চাইতে বেশিও নিতে পারো কমও নিতে পারো, তাই কোনো ফিক্সড কোনো স্পেসিফিকেশন নাই যে 10টাই নিতে হবে। এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা 10টা নিচ্ছি। এরপরে আমরা প্রত্যেকটা মিডিয়াতে 1 ml করে নিউট্রিয়েন্ট ব্রথ দিব। প্রথমটায় আমরা কিছুই দিব না, পরে প্রত্যেকটা টিউবে 1 ml করে নিউট্রিয়েন্ট ব্রথ দিব।
নিউট্রিয়েন্ট ব্রথ হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য মিডিয়াম, যেটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে, এবং এখানে শুধু ব্রথ, কোনো ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে না। প্রথমটায় 0, পরের সবগুলাতে 1। তো সবগুলাতে দেওয়ার পরে এখন আমার টিউবে নিউট্রিয়েন্ট ব্রথ ছাড়া আর কিছু নাই। প্রথম টিউবে কিছুই নাই, পরের টিউবগুলোতে 1 ml করে নিউট্রিয়েন্ট ব্রথ আছে। এরপরে তোমার যেই অ্যান্টিবায়োটিক সলিউশন যাকে তুমি ডাইলুশন করবা, তাকে তুমি প্রথম টিউবে 2 ml অ্যান্টিবায়োটিক সলিউশন দাও। তার মানে প্রথম টিউবে তোমার শুধু 2 ml অ্যান্টিবায়োটিকই আছে, আর কিছু নাই। এখন প্রথম টিউব থেকে তুমি এবার 1 ml নিয়ে সেকেন্ড টিউবে দাও। সেকেন্ড টিউবে আগের থেকেই 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ ছিল, তার মানে সেকেন্ড টিউবে এখন 1 ml অ্যান্টিবায়োটিক, 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ। তো অরিজিনাল অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা দেখো, এখানে নিচেই লেখা আছে, 2 এর নিচেই লেখা যে 128 মাইক্রোগ্রাম পার ml, 128 মাইক্রোগ্রাম পার ml। তো প্রথম টিউবে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা 128 মাইক্রোগ্রাম পার ml থাকবে, কারণ ওই টিউবে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিছু ছিল না। যখন তুমি এখান থেকে 1 ml নিয়ে পরের টিউবে অ্যাড করবা, তখন ওই 1 ml-টা আরো 1 ml এর সাথে মিশবে। মিশলে হবে কি, তোমার কনসেন্ট্রেশনটা সিম্পলি হাফ হয়ে যাচ্ছে, কারণ তুমি একের সাথে 1 মিলাচ্ছ। তাহলে 1 ml ছিল 128, এখন তুমি তার সাথে 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ মিশিয়ে ফেললা, তাহলে এখন 2 ml হয়ে গেল 128। তাহলে 2 ml যদি 128 হয়, তাহলে পার ml কত? পার ml হবে 128 ডিভাইডেড বাই 2। এটা কি তোমরা বুঝতে পারলা, নাকি আবার বলতে হবে? ম্যাম আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, তো এখানে আমি জাস্ট একটু তোমাদের বোঝার হেল্পের জন্য আমি আবারও চ্যাট বক্সের হেল্পটা নিচ্ছি। সেটা হলো যে আমি ফার্স্টে আমার টিউব 1, যেটা টিউব 1-এ ছিল আমার কিছুই না, মানে টিউব 1-এ আমি কোনো ব্রথ নেইনি, কিছু নেইনি। তো টিউব 1-এ আমি নিলাম 2 ml অ্যান্টিবায়োটিক, আমি এটাকে শর্টে এবি লিখছি। এটার কনসেন্ট্রেশন হচ্ছে 128 মাইক্রোগ্রাম পার ml। এটা হচ্ছে টিউব 1-এর কন্ডিশন। আর টিউব 2-এর যে কন্ডিশনটা, সেটা হলো গিয়ে তোমার 1 ml ইনিশিয়ালি আমি যেটা বলছি নিউট্রিয়েন্ট ব্রথ, এটা শুধু ছিল প্রথমে। এরপরে আমি টিউব 1 থেকে টিউব 2-তে আমি 1 ml অ্যান্টিবায়োটিক ট্রান্সফার করে দিলাম, আর এটার মধ্যে আগের থেকেই 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ ছিল। নিউট্রিয়েন্ট ব্রথকে আমি এনবি লিখলাম। এখন দেখো, তাহলে টিউব 2 এর এখন সিচুয়েশন হলো, তার এখন 1 ml অ্যান্টিবায়োটিক আর 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ, দুজন তো মিশে যাবে দেওয়ার সাথে সাথে। তাহলে টিউব 2 এর রেজাল্টেন্ট সলিউশন হলো 2 ml সলিউশনের মধ্যে এখন অ্যান্টিবায়োটিক, মানে 2 ml লিকুইডের মধ্যে এখন অ্যান্টিবায়োটিকটা, যেটা আগে 1 ml এর মধ্যে ছিল, সেটা এখন 2 ml এর মধ্যে হয়ে যাচ্ছে, কারণ আমি তোর মধ্যে নিউট্রিয়েন্ট ব্রথ দিচ্ছি। নিউট্রিয়েন্ট ব্রথের মধ্যে তো কিছু ব্যাকটেরিয়া নাই, কিছু নাই, শুধু ব্রথ, শুধু মিডিয়াম। তাহলে 1 ml অ্যান্টিবায়োটিক তো অরিজিনালি ছিলই, প্লাস আমি আবার 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ দিলাম, তাহলে এখন অ্যান্টিবায়োটিকটা 2 ml এর মধ্যে হয়ে গেল। এখন 2 ml এর কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার 2 ml, কিন্তু আমি তো অরিজিনালি অ্যাড করেছি 128 কনসেন্ট্রেশনের, 128 মাইক্রোগ্রাম পার ml, মাইক্রোগ্রাম পার ml। 128 মাইক্রোগ্রাম পার ml মানে কি, মানে 1 ml এ 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক আছে। তো আমি কত ml দিলাম? 1 ml তো দিলাম। তাহলে টিউব 2-তে আমি যেই 1 ml অ্যান্টিবায়োটিক দিলাম, সেটার ম্যাম মধ্যে 100, হ্যাঁ বলো। ম্যাম এখানে টিউব 1-এ 2 ml অ্যান্টিবায়োটিক 128 মাইক্রোগ্রাম পার মিলিলিটার লিখা। সো এখানে 2 মিলিমিটার, আবার আমরা 1 মিলিমিটারের মধ্যে 100 মানে 128 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক দিলাম, এটা তো জাস্ট একটু বুঝলাম না বোঝনি না? মানে ম্যাম। আমি যখন টিউব 1-এ অ্যান্টিবায়োটিক দিব, তখন আমি তো অ্যান্টিবায়োটিকের একটা সলিউশন দিব। মানে অ্যান্টিবায়োটিক পাউডার দেওয়া যায়, কিন্তু আমরা কাজ করার সময় পাউডার দিয়ে কাজ করি না, সলিউশন দিয়ে কাজ করি। কারণ সলিউশন দিয়ে কাজ করলে আমরা ওটার অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন জানি, সলিউশন নিয়ে ডিল করা সহজ, পিপেট করে ট্রান্সফার করা যায়, হ্যান্ডেল করা ইজি। পাউডার আবার এদিক ওদিক গুঁড়া হয়ে পড়ে যেতে পারে, অ্যারোসল হতে পারে, মানে অনেক ঝামেলা হতে পারে পাউডার নিয়ে কাজ করা। সেই জন্য আমরা এটাকে সলিউশন বানিয়ে নিয়ে তারপরে কাজ করি। এখন আমি যখন সলিউশনটা শুরুতে বানাবো, তখন আমি 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক পাউডার নিব, নিয়ে আমি 1 ml
ওয়াটারের মধ্যে, ডিস্টিল ওয়াটারের মধ্যে ওইটাকে ডিজলভ করব। 1 ml 128 মাইক্রোগ্রাম ডিজলভ করব। সেই জন্য আমার এখানে অরিজিনাল অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন হলো 128 মাইক্রোগ্রাম পার ml, মানে 1 ml পানিতে 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক। 1 ml পানি নিব আমি একটা এপেন্টফ টিউবে, তার মধ্যে আমি 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক পাউডার দিয়ে দিব। দিলে আমার সলিউশনটার কনসেন্ট্রেশন হবে 128 মাইক্রোগ্রাম পার ml। এটা মানে হলো 1 ml 128 মাইক্রোগ্রাম পাউডার আছে, অ্যান্টিবায়োটিক পাউডার আছে, তার মানে হলো এটাই। তো আমি যখন প্রথম টিউবে নিব তখন প্রথম টিউবে আমি এরকম 128 মাইক্রোগ্রাম, গ্রাম কিসের ওজন? গ্রাম হচ্ছে কোন একটা সলিডের ওজন। আমরা যখন সলিড মাপি তখন আমরা গ্রাম বা কিলোগ্রাম এরকম মাপি, আর যখন আমরা লিকুইড মাপি তখন আমরা মিলিলিটার বা লিটার এভাবে মাপি, মানে লিটার বা মিলিলিটার এগুলো হচ্ছে লিকুইডের মাপ। যেমন আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে 300 মিলি একটা কোক দেন বা 300 মিলি একটা মোজো দেন, তো ওইটা হচ্ছে লিকুইডের মাপ। আর গ্রামটা হচ্ছে গিয়ে তোমার সলিডের মাপ। যেমন আমাকে 1 কেজি চাল দেন বা আমাকে আধা কেজি ডাল দেন, আমরা কেজি বা গ্রাম এটা সলিড। এখন মাইক্রোগ্রাম যেটা, এটা হচ্ছে একটা সলিডের মাপ। তো 128 মাইক্রোগ্রাম পার ml মানে হলো 128 মাইক্রোগ্রাম ওজনের অ্যান্টিবায়োটিক পাউডার আমি 1 ml পানির মধ্যে ডিজলভ করছি। সেই জন্য এটার কনসেন্ট্রেশন 128 মাইক্রোগ্রাম পার ml। এটা বানানোর পরে আমি প্রথম টিউবে এইরকম 2 ml নিলাম। তাহলে 2 ml নিলে তোমার মানে জিনিসটা পার ml 128 মাইক্রোগ্রামই থাকছে। তাহলে 2 ml তোমার টোটাল 128 এর ডাবল যা হয় 256 মাইক্রোগ্রাম তাহলে টোটাল থাকছে। 2 ml আমি যখন প্রথম টিউব নিচ্ছি, যদি আমার পার ml 128 হয়, 1 ml যদি 128 হয়, তাহলে তোমার 2 ml 128 এর দ্বিগুণ হবে। 128 এর দ্বিগুণ হচ্ছে গিয়ে তোমার 256। তাহলে আমার প্রথম টিউবে টোটাল 256 থাকছে। তো প্রথম টিউব থেকে তো আমি অর্ধেক সরিয়ে ফেলছি। অর্ধেক সরিয়ে ফেললে 256টা আবার 128 হয়ে যাচ্ছে। আমি তো অর্ধেকটা সরিয়ে ফেললে বাকি অর্ধেক থেকে যাবে। তো আমি 256 থেকে যদি 1 ml সরিয়ে ফেলি, 1 ml তো 128 মাইক্রোগ্রাম পাউডার, অ্যান্টিবায়োটিক পাউডারই থাকছে। তাহলে সেকেন্ড টিউবে আমি যখন ট্রান্সফার করব তখন সেকেন্ড টিউবে আমি 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিকই ট্রান্সফার করছি। তো 120 ট্রান্সফার যখন আমি করব তখন তো ওই টিউবে আমি আগের থেকেই 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ দিয়ে রাখছি। তাহলে ওই 1 ml অ্যান্টিবায়োটিকটা যখন আমি ট্রান্সফার করব, সে ওই টিউবে গিয়ে দেখবে যে ওখানে অলরেডি 1 ml নিউট্রিয়েন্ট ব্রথ ছিল। তো সে তখন ওই 1 ml নিউট্রিয়েন্ট ব্রথের সাথে মিশে যাবে। অরিজিনাল 1 ml অ্যান্টিবায়োটিক ওই টিউবে গিয়ে 1 ml নিউট্রিয়েন্ট ব্রথের সাথে মিশবে। তাহলে 1 ml ছিল অ্যান্টিবায়োটিক আর 1 ml ছিল নিউট্রিয়েন্ট ব্রথ। তাহলে তোমার টোটাল ভলিউম এখানে হলো 2 ml। টোটাল ভলিউম হয়ে গেল 2 ml, 1 ml নিউট্রিয়েন্ট ব্রথের ভলিউম আর 1 ml অ্যান্টিবায়োটিকের ভলিউম। টোটাল ভলিউমটা 2 ml হলো। কিন্তু অ্যান্টিবায়োটিকের পরিমাণ তো আর বাড়লো না, কারণ নিউট্রিয়েন্ট ব্রথে তো কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। নিউট্রিয়েন্ট ব্রথ একটা ব্যাকটেরিয়ার গ্রোথ মিডিয়া, ওতে তো কোনো অ্যান্টিবায়োটিক থাকে না। তো ওর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, যার জন্য হলো কি তোমার 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিকটা এবার গিয়ে পড়লো পুরা 2 ml লিকুইডের মধ্যে। 1 ml ওর অরিজিনাল সাথে ছিল আর 1 ml নিউট্রিয়েন্ট ব্রথটা আগে থেকেই ছিল। তো 2 ml এর মধ্যে যদি 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক থাকে, তাহলে এখন নতুন হিসাব হবে 2 ml এ 128, তাহলে 1 ml এ কত? এখন তো আমি আর অরিজিনাল অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করছি না, এর মধ্যে আমি তো ব্রথ ঢেলে দিচ্ছি। যে কোনো জিনিসের মধ্যে ব্রথ ঢাললে সেটা তো ডাইলুশন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তুমি যদি এখন মাংস রান্না করে মাংসের মধ্যে পানি ঢেলে দাও, তাহলে মাংসের ঝোলটা পাতলা হয়ে যাবে না? তো সেরকম তুমি অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি এখন নিউট্রিয়েন্ট ব্রথ অ্যাড করে দাও, তাহলে নিউট্রিয়েন্ট ব্রথ অ্যাড করে দিলে সাথে সাথে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা কমে যাবে। কমে গেলে তখন তুমি হিসাব করে বের করতে পারবা যে আমার এখন 2 ml এ 128 মাইক্রোগ্রাম অ্যান্টিবায়োটিক, তাহলে আমার এখন নতুন টিউবে 1 ml এ কত? 1 ml এ তখন হয়ে যাবে 128 এর হাফ, যেটা হচ্ছে কিনা 64 মাইক্রোগ্রাম। সেই জন্য দেখো এখানে লেখা যে আমার 2 ml এর যেটা সেকেন্ড টিউব যেটা, সেখানে দেখো অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন হচ্ছে 64। তো একইভাবে যখন আমি সেকেন্ড টিউব থেকে 1 ml নিয়ে 3 নাম্বার টিউবে দিব, 3 নাম্বার টিউবে গিয়ে এটা আরো অর্ধেক হবে। তাহলে 64 থেকে হয়ে যাবে 32। 4 নাম্বার টিউবে গিয়ে হবে 60, 5 নাম্বার টিউবে গিয়ে হবে 8, 6 নাম্বার টিউবে গিয়ে হবে 4, 7 নাম্বার টিউবে হবে 2, 8 নাম্বার টিউবে হবে 1, 9 নাম্বার টিউবে হবে 1 এরও হাফ, যেটা 0.5। এরপরে আমরা 9 নাম্বার টিউব থেকে অ্যান্টিবায়োটিকটা আর 10 নাম্বার টিউবে দিব না।
না দিয়ে আমরা এরকম করে অ্যারো দেওয়া মানে হলো যে আমরা ওই 9 নম্বর টিউব থেকে যে 1 ml অ্যান্টিবায়োটিক নিব সেটাকে আমরা ডিসকার্ড করে দিব, মানে আমরা ফেলে দিব, আমরা সেটাকে আর কোনো টিউবে নিব না, সেটাকে আমরা ডিসকার্ড করে দিব, ফেলে দিব, কোনো টিউবে অ্যাড হবে না। তার মানে আমার প্রথম টিউবে শুধু অ্যান্টিবায়োটিক আর কিছুই নাই, আর লাস্টের টিউবে আমার শুধু নিউট্রিয়েন্ট ব্রথ আর কিছু নাই। প্রথম টিউবে শুধু অ্যান্টিবায়োটিক আর কিছুই নাই, আর লাস্টের টিউবে শুধু নিউট্রিয়েন্ট ব্রথ আর কিছুই নাই, আর মাঝের টিউবগুলোতে অ্যান্টিবায়োটিকও আছে, নিউট্রিয়েন্ট ব্রথও আছে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন এরপরে আমরা কি করব, সবকটা টিউবের মধ্যে 1 ml করে ব্যাকটেরিয়াল সাসপেনশন দিয়ে দিব। সবকটা টিউবের মধ্যে 1 ml করে ব্যাকটেরিয়াল সাসপেনশন দিয়ে দিব। এখন যখনই তুমি প্রত্যেকটা টিউবের দিকে তাকাবা দেখবা যে আমার অরিজিনাল প্রত্যেকটা টিউবে 1 ml করে সলিউশন ছিল, কারণ প্রথম টিউবে 2 ml দিলেও সেখান থেকে আমি তো 1 ml সেকেন্ড টিউবে দিয়ে দিচ্ছি, সেকেন্ড টিউবে এখন 2 ml হয়ে গেলেও সেখান থেকে তো আমি 1 ml থার্ড টিউবে দিচ্ছি। এই একইভাবে আমি 30 থেকে 4th দিচ্ছি, 4th থেকে 5th, এভাবে 9 পর্যন্ত দিয়ে 9th ফেলে দিচ্ছি। তাহলে আমার রিমেইনিং ভলিউম যেটা টিউবে সেটা 1 ml থেকে যাচ্ছে। সেই 1 ml এর মধ্যে যখন আমি ব্যাকটেরিয়াল সাসপেনশন দিব তখন ব্যাকটেরিয়াল সাসপেনশন আর ওই অ্যান্টিবায়োটিকের সলিউশন মিলে এখন কিন্তু সবকটা টিউবে আবার 2 ml হয়ে গেল। অরিজিনাল অ্যান্টিবায়োটিক 1 ml ছিল আর সবগুলোর মধ্যে আমি 1 ml করে ব্যাকটেরিয়াল সাসপেনশন দিলাম, তাহলে 1 ml আর 1 ml করে এখন 2 ml কন্টেন্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টিউবের কন্টেন্ট এখন 2 ml। আর একই সাথে 2 ml যখনই হচ্ছে অ্যান্টিবায়োটিকটা আরো ফার্দার ডাইলিউট হয়ে যাচ্ছে, কারণ ব্যাকটেরিয়াল সাসপেনশনের মধ্যে তো কোনো অ্যান্টিবায়োটিক নাই। তাহলে আমি যদি সবকটা টিউবের মধ্যে 1 ml করে সাসপেনশন দেই, সেই সাসপেনশনটা অ্যান্টিবায়োটিকটাকে আরো অর্ধেক কনসেন্ট্রেশন করে ফেলবে। তার মানে আমার প্রথম টিউবে যেটা ছিল 128 সেটা এখন হয়ে যাবে 64, সেকেন্ড টিউবে যেটা 64 ছিল সেটা হয়ে যাবে 32, 32টা হয়ে যাবে 16, 16টা হয়ে যাবে 8, প্রত্যেকটা ভ্যালু এখন আবার আরো অর্ধেক হয়ে যাবে। আর একদম লাস্ট টিউবে আমি ব্যাকটেরিয়াল সাসপেনশন দিব, আর আগের থেকে ছিল শুধু নিউট্রিয়েন্ট ব্রথ, তাহলে ব্যাকটেরিয়া আর নিউট্রিয়েন্ট ব্রথ মিলে আমার লাস্টের টিউবে হচ্ছে শুধু ব্যাকটেরিয়া আর নিউট্রিয়েন্ট ব্রথ। 1 সেকেন্ডে আমি আসছি। আচ্ছা, তো এখন তাহলে আমার প্রত্যেকটা টিউবে এখন অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন আরো ফার্দার হাফ হলো। যদি প্রথম টিউবের দিকে তাকাও, প্রথম টিউবে আমার আছে অ্যান্টিবায়োটিক, প্রথম টিউবে আমার আছে গিয়ে তোমার ব্যাকটেরিয়াল সাসপেনশন, যে সাসপেনশনটা অলরেডি মানে মিডিয়ার মধ্যেই ছিল, ব্যাকটেরিয়া তো আমরা মিডিয়ার মধ্যেই গ্রো করাই, তো কাজে ওর মধ্যে মিডিয়া ছিলই। তাহলে প্রথম টিউবে আমার অ্যান্টিবায়োটিক, মিডিয়া আর ব্যাকটেরিয়া, এরকম একইভাবে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত অ্যান্টিবায়োটিক, মিডিয়া আর ব্যাকটেরিয়া সবগুলোর মধ্যেই সেম। একদম 10 নম্বর টিউবটার মধ্যে আমার হচ্ছে শুধু মিডিয়া আর ব্যাকটেরিয়া, কোনো অ্যান্টিবায়োটিক নাই। 10 নম্বর টিউবে শুধু মিডিয়া আর ব্যাকটেরিয়া, কোনো অ্যান্টিবায়োটিক নাই। এখন 10 নম্বর টিউবে যেহেতু শুধু মিডিয়া আর ব্যাকটেরিয়া, তাহলে ওই টিউবে তো ব্যাকটেরিয়ার গ্রোথকে কেউ ইনহিবিট করবে না। তার মানে 10 নম্বর টিউবে ব্যাকটেরিয়া আরামসে গ্রো করবে, কারণ ওর মধ্যে মিডিয়া ছাড়া আর কিছু নাই। এইটাকে আমরা বলি গ্রোথ কন্ট্রোল। এটাকে বলা হয় হচ্ছে গ্রোথ কন্ট্রোল, মানে এই টিউবটা আমি রাখছি কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই, যাতে এই টিউবে গ্রোথ আসে, আর গ্রোথ আসলে আমি বুঝতে পারবো যে আমার
পুরা এক্সপেরিমেন্টটা আমি ঠিক মতন করতে পারছি বলেই ব্যাকটেরিয়ার গ্রোথ আসছে। তো এইটা দেখাবে তোমাকে যে তোমার ব্যাকটেরিয়া ঠিকঠাক আছে, ব্যাকটেরিয়ার কোনো প্রবলেম নাই, মিডিয়া ঠিক মতন প্রিপারেশন করা হয়েছে, এই জন্যই গ্রোথ আসছে, ইনকিউবেশন কন্ডিশনও ঠিকঠাক আছে যার জন্য গ্রোথ আসছে। তাহলে এই একটা কন্ট্রোল তোমার রাখা খুবই জরুরি, কারণ তুমি যদি এখানে বাকি টিউবগুলোতে অ্যান্টিবায়োটিকের প্রেজেন্সে কোনো গ্রোথ না পাও, তখন তুমি বুঝতেই পারবে না যে সমস্যাটা কি হলো। তুমি বুঝতেই পারবে না যে আমি কি অ্যান্টিবায়োটিক বেশি দিয়ে ফেললাম, নাকি আমি মিডিয়া ঠিক মতন বানাইনি, নাকি আমার অরিজিনাল ব্যাকটেরিয়াটাই কোনো কারণে মারা গিয়েছিল, নাকি আমার ইনকিউবেশন কন্ডিশন অপটিমাম ছিল না। তুমি কোনো ক্লুই পাবা না যদি দেখো কোনো টিউবে কোনো গ্রোথ নাই। এখন তোমার অ্যাজাম্পশন অনেক ভ্যারিড একটা অ্যাজাম্পশন হতে হবে যে আচ্ছা মনে হয় আমি টু মাচ অ্যান্টিবায়োটিক দিয়ে ফেললাম, না মনে হয় ব্যাকটেরিয়া শুরু থেকেই মরা ছিল, না হলে আমার মনে হয় ইনকিউবেশন ঠিক ছিল না। মানে তুমি একেবারে লিমিটলেস অ্যাজাম্পশন করতে পারবা যখন তোমার কোনো টিউবে কোনো গ্রোথ আসবে না। সেই জন্য একটা টিউব অবশ্যই থাকা উচিত যেখানে গ্রোথ ডেফিনেটলি আসবে। ওখানে গ্রোথ আসা মানে আমার এভরিথিং এলস ওয়াজ ওকে, আমার বাকি টিউবে যদি তখন গ্রোথ না আসে, তখন তুমি বলতে পারবা যে আচ্ছা হ্যাঁ আমার এই গ্রোথ কন্ট্রোল ওয়াজ ওকে বাট স্টিল আমি কোনো গ্রোথ পাইনি, তার মানে মাই অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন ওয়াজ টু হাই, এই জন্য আমি কোনো টিউবেই গ্রোথ পাইনি। তো ইন দ্যাট কেস তুমি বুঝতেই পারছো লজিক্যালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে আবারও এক্সপেরিমেন্টটা রিপিট করতে হবে বাট উইথ আ লোয়ার কনসেন্ট্রেশন অফ দি অ্যান্টিবায়োটিক। তুমি যেহেতু এখানে 128 দিয়ে শুরু করার পরে একেবারে 0.5 পর্যন্ত চলে গেলা, 0.25 পর্যন্ত চলে গেলা, তারপরেও গ্রোথ আসলো না, তার মানে তোমার এই 0.25ই ব্যাকটেরিয়ার জন্য টু হাই। সো তোমাকে কি করতে হবে, আবার নতুন একটা এক্সপেরিমেন্ট রিপিট করতে হবে যেখানে তুমি 0.25 থেকে আবার শুরু করবা। তুমি 0.25টা রাখবা, কারণ যেহেতু এই এক্সপেরিমেন্টে 0.25 এর গ্রোথ আসেনি, সো তুমি রিপিট করলে তোমার নেক্সট রিপিট এক্সপেরিমেন্টেও 0.25 এর গ্রোথ আসা উচিত না, সেই জন্যই তুমি 0.25টা রাখবা। এই জন্য তুমি একটা 0.25 রাখবা, তারপরে 0.25 এর অর্ধেক যেটা সেটা রাখবা, তারপরে সেটার অর্ধেক যেটা সেটা রাখবা। এরকম 3টা 4টা রাখলে দেখা যাবে যে সেই 3টা 4টার মধ্যে যে কোনো একটাতে গ্রোথ চলে আসবে। তো যদি মনে করো যে তোমার এখানে মানে এরকম হলো না, সিচুয়েশনটা এরকম হলো না, দেখা গেল যে কিছু টিউবে গ্রোথ আসছে আর কিছু টিউবে আসেনি, যেমন মনে করো যে হয়তো 6 7 8 9 এই 4টায় গ্রোথ আসছে, আর 5 4 3 2 1 এগুলাতে গ্রোথ আসেনি। 6 7 8 9-এ কেন গ্রোথ আসছে? কারণ এখানে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশনটা অনেক কম। 6-এ মাত্র 2, 7-এ মাত্র 1, 8-এ মাত্র 0.5, 9-এ মাত্র 0.25। এই কনসেন্ট্রেশনগুলো হয়তো ব্যাকটেরিয়ার জন্য খুবই কম, ব্যাকটেরিয়া এত অল্প অ্যান্টিবায়োটিককে পাত্তা দেয় না, অ্যান্টিবায়োটিক ওর কাছে আসলে ঢুকতেই দেয় না বা ভেঙে ফেলে বা কোনোভাবে অ্যান্টিবায়োটিকটাকে চেঞ্জ করে ফেলে। অ্যান্টিবায়োটিক আর ওর কোনো ক্ষতি করে থাকতে পারে না, এত অল্প অ্যান্টিবায়োটিক যে ব্যাকটেরিয়া ম্যানেজ করে ফেলে। তো ওইটা তোমার 2 1 0.5 আর 0.25 যেটা আপ টু টিউব 6 6 7 8 9 এই 4টা টিউবে যদি গ্রোথ আসে তাহলে তুমি বুঝতেই পারবা যে এই 4টাতে আসছে কারণ অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন কম। আর 1 2 3 4 5 যেগুলা সেগুলাতে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশনটা একটু রিলেটিভলি বেশি, যেমন 4 8 16 32 64, এগুলা হচ্ছে অনেক হাই কনসেন্ট্রেশন। তো এই হাই কনসেন্ট্রেশন গুলা ব্যাকটেরিয়া আবার হ্যান্ডেল করতে পারেনি, যার জন্য ব্যাকটেরিয়ার ওগুলাতে গ্রোথ আসেনি। তো যদি 5 নাম্বার টিউব থেকে গ্রোথ আসা স্টপ হয়, যদি 5 নাম্বার টিউব থেকে গ্রোথ আসা স্টপ হয়, তাহলে 5 নাম্বার টিউবে অ্যান্টিবায়োটিকের যে কনসেন্ট্রেশনটা সেইটাকে আমরা বলবো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। কেন? কারণ এই কনসেন্ট্রেশনেই ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিশন শুরু হয়েছে। যদি 5-এ ইনহিবিশন হয় তাহলে তো 4-এ আরো বেশি অ্যান্টিবায়োটিক আরো ইনহিবিশন হবে, 3-এ আরোই হবে, 2-এ আরো হবে, 1-এ আরো হবে। তো মিনিমাম কত কনসেন্ট্রেশনে আমি ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করতে পারলাম? মিনিমাম আমি পারলাম হচ্ছে যেখানে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন 4 μg/ml, আর 2-তে গিয়ে গ্রোথ আসছে, 1-এ আসছে, 0.5-এ আসছে, 0.25-এ আসছে। তাহলে আমি যদি 4 থেকে ইনহিবিশন শুরু হয় তাহলে আমি 4টাকে ডাকবো মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অফ দি অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিক তুমি ইউজ করছো, এটা যে কোনো অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, সেফুরক্সিম, অ্যাম্পিসিলিন, যে কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে। যে অ্যান্টিবায়োটিক ইউজ করো না কেন তুমি তখন বলবা যে আমার যেহেতু 4 μg/ml থেকে গ্রোথ আসা স্টপ হচ্ছে, তাহলে আমার এই অ্যান্টিবায়োটিকের মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন অথবা MIC হচ্ছে
4 μg/ml। এটা হলো যে তোমার একটা স্ট্যান্ডার্ড পিকচার এরকমই হয় যে কিছু টিউবে গ্রোথ আসে, কিছু টিউবে গ্রোথ আসে না। তখন আমরা ওই যেটাতে গ্রোথ আসা বন্ধ হলো প্রথম, সেটাকে আমরা মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন ডাকি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মানে যেটা আমরা এক্সপেক্ট করি যে এরকমই আসবে, যে কিছুতে আসবে আর কিছুতে আসবে না। যদি এরকম হয় তাহলে তো ডাইরেক্টলি টিউব দেখেই বলে দেওয়া যায় যে এমআইসি কত। কিন্তু মনে রাখবা যে এই কেসে তোমার লাস্টের যে কন্ট্রোলটা, যেখানে তুমি মিডিয়া আর ব্যাকটেরিয়া দিচ্ছ, সেই কন্ট্রোলে অবশ্যই গ্রোথ আসতে হবে। ওইটাই যদি গ্রোথ আসে তাহলে তুমি বুঝবা যে তোমার অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি সবকিছু ঠিক ছিল। তো কাজেই তোমার এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা সেটা তুমি একসেপ্ট করতে পারবা। এমন যদি হয় যে তোমার লাস্টের টিউবে কোনো গ্রোথ আসে নাই, কিন্তু তোমার বাকি টিউবগুলোতে কোনো কারণে গ্রোথ চলে আসে, তাহলে কিন্তু তুমি ওই রেজাল্ট অ্যাকসেপ্ট করতে পারবা না। তোমাকে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে হবে যে কন্ট্রোলস ডিড নট অ্যাক্ট অ্যাজ এক্সপেক্টেড, সো দ্য টেস্ট নিডস টু বি রিপিটেড। কন্ট্রোলস ডিড নট অ্যাক্ট অথবা কন্ট্রোলস ডিড নট বিহেভ অ্যাজ এক্সপেক্টেড, সো দ্য টেস্ট নিডস টু বি রিপিটেড। ঠিক আছে, তোমাকে এই কথাটা লিখতে হবে। কন্ট্রোল যদি ঠিক মতো না থাকে, তুমি লিখবা যে as the control did not ম্যাম, behave। এটা কি তখন করব যখন সবগুলা টেস্ট টিউবের মধ্যে আমার গ্রোথ শো করবে? এক সেকেন্ড দাঁড়ান, লিখে নিই। তোমার কোয়েশ্চেনটা আরেকবার বলো। আমরা যে লাইনটা লিখবো মানে কন্ট্রোল ডিড নট বিহেভ অ্যাজ এক্সপেক্টেড, তো হ্যাঁ, আমাদের টেস্টটা রিপিট করা লাগবে। এটা কি তখন করবো যখন আমাদের একটা টেস্ট টিউবে গ্রোথ আসবে না, নাকি? না, যখন তোমার টেস্ট টিউব নাম্বার 10-এ গ্রোথ আসবে না। টেস্ট টিউব নাম্বার 10টা হচ্ছে তোমার কন্ট্রোল টিউব, মানে এই টিউবটার মধ্যে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দেইনি, শুধু মিডিয়াম আর ব্যাকটেরিয়া দিচ্ছি। তো যদি শুধু মিডিয়াম দেই আর ব্যাকটেরিয়া দেই, ব্যাকটেরিয়ার তো মিডিয়ামই লাগে গ্রো করার জন্য। তো যদি ওকে শুধু মিডিয়াম দিলেও ও গ্রো না করে, তখন আমি বুঝবো যে আমার এক্সপেরিমেন্টের মধ্যে সামথিং ইজ রং। আমি মিডিয়া ঠিক মতন বানাতে পারছি না, বা আমি হয়তো পিএইচ অ্যাডজাস্ট করিনি মিডিয়ার, বা আমার ব্যাকটেরিয়াটা আমি হয়তো খুব গরম লুপ দিয়ে নিয়েছিলাম, ব্যাকটেরিয়া হয়তো মারা গিয়েছে। বা আমি যে ব্যাকটেরিয়াল সাসপেনশনটা রেডি করেছি সেটা হয়তো আমি থার্সডেতে বানিয়ে ফেলে রেখে চলে গিয়েছিলাম, সানডেতে এসে আমি আবার এক্সপেরিমেন্টটা করছি। তো ওই উইকেন্ডের মধ্যে ব্যাকটেরিয়া ডেড। কারণ ব্যাকটেরিয়া যখন গ্রো করে, তোমরা তো জানো যে এটা যখন স্টেশনারি ফেজে যায় এটা অনেক রকমের টক্সিক কম্পাউন্ড রিলিজ করে। তো ওই টক্সিক কম্পাউন্ড রিলিজ করলে তো ব্যাকটেরিয়া ডেড হয়ে যেতেই পারে। একটা ফ্লাস্কের মধ্যে একটা ব্যাকটেরিয়া তো ইনডেফিনিট টাইমের জন্য বেঁচে থাকবে না, একটা সময় তো সে মারা যাবে। তো তোমার যদি কোনো টিউবে কোনো গ্রোথ না আসে, তখন তোমার কাছে অনেকগুলো অপশনস খোলা থাকবে যে আচ্ছা কোনো টিউবে গ্রোথ আসলো না কেন, আমি কি অনেক বেশি অ্যান্টিবায়োটিক দিয়ে ফেললাম, আমার ব্যাকটেরিয়া কি এতই সেন্সিটিভ, এতই উইক, এতই দুর্বল যে সব টিউবেই ও মরে গেল। এরকম একটা কনফিউশন তো আমরা রাখতে চাই না। সেই জন্য আমরা একটা কন্ট্রোল টিউব রাখি যেখানে আমি কোনো অ্যান্টিবায়োটিক দেইনি। তখন তুমি বলতে পারবা যে আচ্ছা অন্য টিউবে না হয় আমি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার কারণে গ্রোথ আসেনি, কিন্তু এই টিউবটাতে তো আমি কোনো অ্যান্টিবায়োটিকই দেইনি, 10 নম্বর টিউবে, এখানে তো আমার ব্যাকটেরিয়ার গ্রোথ আসা উচিত। তো এই জন্য এইরকম একটা কন্ট্রোল টিউব আমরা রাখবো, এই টিউবটাকে বলা হয় কন্ট্রোল টিউব। আর বাকি টিউবগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল টিউব। এক্সপেরিমেন্টাল টিউব মানে যেগুলাতে আমি আমার অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা ক্যারি আউট করছি। আর কন্ট্রোল টিউব মানে যেটা আমি আমার এক্সপেরিমেন্টের ওই টেস্টের জিনিসটা দিচ্ছি না, কিন্তু ও আমাকে সাপোর্ট দিবে যে আমার এক্সপেরিমেন্টটা ঠিক মতন হলো কিনা। 1 থেকে 9 নম্বর পর্যন্ত টিউব আমাকে সাপোর্ট দিবে যে আমার এক্সপেরিমেন্ট আমি, মানে সরি ভুল বলছি, 1 থেকে 9 নম্বর টিউব আমাকে এক্সপেরিমেন্টটা করতে হেল্প করবে, দেখতে হেল্প করবে যে একটা অ্যান্টিবায়োটিকের মিনিমাম কত কনসেন্ট্রেশন নিলে ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে রাখা যায়। আর 10 নম্বর টিউব যেটা, সেটার মধ্যে আমি কোনো অ্যান্টিবায়োটিক নেইনি, যদিও আমি অ্যান্টিবায়োটিককেই পরীক্ষা করছি এখানে যে কতটুকু নিলে ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিট হবে, তারপরেও আমি 10 নম্বর টিউবে কোনো অ্যান্টিবায়োটিক নেইনি। কারণ আমার ওই রকম একটা অ্যান্টিবায়োটিক ছাড়া কন্ট্রোল টিউবের দরকার, যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ আসা উচিত 10 নম্বর টিউবে। কেন গ্রোথ আসা উচিত? কারণ আমি ওখানে কোনো অ্যান্টিবায়োটিক দেইনি। কেন আমার এই টিউব রাখা উচিত? কারণ এই টিউব আমাকে বলবে যে না, তুমি মিডিয়া ঠিক মতন বানাতে পেরেছো, তোমার ব্যাকটেরিয়াল সাসপেনশন মরে যায়নি, বেঁচেই ছিল, তোমার ইনকিউবেশন কন্ডিশন ঠিক ছিল, যার জন্য তোমার দিন শেষে এই টিউবটাতে ঠিকই গ্রোথ আসছে। তাহলে এই টিউবটা হচ্ছে তোমাকে একটা সাপোর্ট দিবে যে না, আমি যা ব্যবহার করছি
আমার সেই সব ব্যবহৃত জিনিসের মধ্যে কোনো ঝামেলা ছিল না। আমার টিউব বলো বা মিডিয়া বলো বা একটা সাসপেনশন বলো বা আমার ইনকিউবেটর বলো বা ইনকিউবেশন কন্ডিশন বলো, সবই ঠিক ছিল, যার জন্য 10 নম্বর টিউবে গ্রোথ আসছে। আর বাকি টিউবগুলোকে তখন তুমি তোমার এক্সপেরিমেন্টের রেজাল্ট দেখার জন্য দেখবা যে আচ্ছা আমার 10 নম্বর ঠিক আছে, কন্ট্রোল ওকে, তার মানে আমার এভরিথিং এলস ওয়াজ ওকে। এখন আমি দেখি যে 1 থেকে 9 পর্যন্ত আমার কোন টিউবে কেমন গ্রোথ আসলো। যদি এমন হয় যে 1 থেকে 5 পর্যন্ত কোনো গ্রোথ নাই, তো ইট লুকস গুড এনাফ, কারণ 1 থেকে 5 পর্যন্ত তো আমার অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন অনেক হাই ছিল, তো আমার এখানে গ্রোথ নাই আসতে পারে। আর 6 থেকে 9 পর্যন্ত যদি গ্রোথ না আসে, তাহলে দ্যাট ইজ অলসো গুড এনাফ, কারণ আমার তো ওগুলোতে অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন কম ছিল। তাহলে আমার যদি 6 থেকে গ্রোথ আসা শুরু হয় আর 5 থেকে গ্রোথ ইনহিবিশন শুরু হয়, তাহলে 5-এর কনসেন্ট্রেশনটা হচ্ছে আমার মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মানে একটা আইডিয়াল সিচুয়েশনে কিছু টিউবে গ্রোথ আসবে আর কিছু টিউবে গ্রোথ আসবে না, এটা হচ্ছে আমাদের জন্য আইডিয়াল। তাহলে আমরা বলতে পারবো যে আচ্ছা গ্রোথ আসছে মানে অ্যান্টিবায়োটিক কম বলেই আসছে, গ্রোথ আসছে না মানে অ্যান্টিবায়োটিক বেশি বলেই আসছেন, এটা তখন আমরা বলতে পারবো। আর যখন এমন হতে পারে, কারণ ধরো তুমি এমন কোনো ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে পারো যে ব্যাকটেরিয়াটা তুমি হয়তো একটা কোনো গ্রামের হয়তো একেবারে তোমার ওই যে কুয়া থাকে, যে কুয়ার ভিতর থেকে হয়তো আইসোলেট করে নিয়ে আসছো, তো এই ব্যাকটেরিয়াটা একটা খুব নতুন একটা নভেল একটা পুরো ইউনিক একটা ব্যাকটেরিয়া হতেই পারে। এখন সেই ইউনিক ব্যাকটেরিয়ার যখন তুমি এর ধরনের এমআইসি টেস্ট করবা, তো এমনও হতে পারে যে তুমি যতই অ্যান্টিবায়োটিক ডাইলুশন করে ফেলো না কেন, একেবারে 0.25 পর্যন্ত চলে গেলা এই টেবিল অনুযায়ী, তারপরেও ব্যাকটেরিয়া গ্রো করলো না, কারণ ওই কুয়ার ব্যাকটেরিয়া তো কোনোদিন অ্যান্টিবায়োটিকের চেহারাই দেখেনি। ওকে তুমি যতই কম দাও দেখা যাবে যে ও গ্রোথ করবে না। তো এরকম পসিবল, যেটা আমি বুঝাতে চাচ্ছি যে এরকম পসিবল যে আমার 1 থেকে 9 নাম্বার টিউবের কোনোটাতেই গ্রোথ নাও আসতে পারে। তখন আমাকে অ্যান্টিবায়োটিকটাকে আরো ডাইলুশন করতে হবে। এখানে আমি 0.25 করার পরেও যদি গ্রোথ না আসে, তাহলে আমাকে আবার নতুন করে আরেকটা এক্সপেরিমেন্ট সেট আপ করতে হবে, যেখানে আমি 0.25-এরও আরো ডাইলুশন করে, ধর আরো 4টা 5টা ডাইলুশন করব। আবার সেখানেও একটা কন্ট্রোল রাখতে হবে। যতবার তুমি এক্সপেরিমেন্ট করবা, 1000 বার করলে 1000 বারই কন্ট্রোল রাখতে হবে, যাতে আমার এক্সিস্টিং টিউবে গ্রোথ না আসলে আরো ডাইলুশন করলে গ্রোথ আসে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, যে কোন ডাইলুশনে গিয়ে আমার অ্যাকচুয়ালি গ্রোথ আসলো। মনে করো যে তুমি 0.25-কে যদি আরো ফার্দার ডাইলিউট করো, তাহলে তোমার 0.25-এর ডাইলুশন হলো 0.25, সেখান থেকে তুমি গেলা হচ্ছে 0.125, সেখান থেকে তুমি গেলা হচ্ছে 0.0625, তারপরে সেখান থেকে তুমি গেলা 0.03125। মনে করো তুমি এরকম আরো 3টা ডাইলুশন করে ফেললা 0.25-এর পরে, আর তুমি আরো 3টা ডাইলুশন করে ফেললা। এখন 3টা ডাইলুশন করে ফেলার পরে তুমি দেখলা যে আমার 0.03125-এ গিয়ে গ্রোথ আসলো শেষ পর্যন্ত। এখন যদি 0.03125-এ গিয়ে গ্রোথ আসে, তাহলে তুমি তখন বলতে পারবা যে আমার এই ব্যাকটেরিয়ার মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন তাহলে 0.0625। কারণ 0.0625 পর্যন্ত কোনো গ্রোথ আসেনি, কিন্তু 0.03125-এ গিয়ে ঠিকই গ্রোথ আসছে। তাহলে আমার এই ব্যাকটেরিয়াকে মিনিমাম যে কনসেন্ট্রেশন ইনহিবিট করতে পারে গ্রোথ, সেটা হলো 0.0625। আর যদি তুমি এক্সপেরিমেন্ট আর করতে না চাও, তোমার যদি মনে হয় যে না আমার 0.25 পর্যন্ত চলে গেলাম তারপরেও গ্রোথ আসলো না, তাহলে আমি আর করবো না, আমি এত কম অ্যান্টিবায়োটিকেও গ্রোথ আসেনি, আমার আর ডাইলুশনের দরকার নেই। সেটা যদি তুমি করতে চাও, এক্সিস্টিং তোমার যদি ফ্যাসিলিটি না থাকে এই এক্সপেরিমেন্টটাকে আর ফার্দার কন্টিনিউ করার, তখন তুমি লিখে দিবা যে এমআইসি ইজ লেস দেন 0.25, লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এমআইসি ইজ লেস দেন অর ইকুয়াল টু। এটাকে এখানে আমি যেহেতু এখানে টাইপ করছি, সেজন্য আমি ওই একটা মানে কম্বাইন্ড সাইন তো ব্যবহার করা যায় তাই না, এমআইসি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, আমি ওয়ার্ড থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা যে আমি কোন সাইনের কথা বলছি। সার্ট সার্ট সাহিল বলো।
ম্যাম আমাকে কিছু স্টুডেন্ট যা টেস্ট করতেছে যে ওয়েটিং রুমে আছে, বুঝতে পারছে না না ওনাদেরকে ভিতরে? যদি আচ্ছা, আমি অ্যাডমিট করে দিলাম। আচ্ছা, এখন তোমরা কোন স্ক্রিনটা দেখছো? তোমরা কি ওই যে ওই টেবিলের স্ক্রিনটা দেখছো নাকি আহ টেবিলের স্ক্রিন ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদেরকে যে এই সাইনটা ইউজ করতে হবে যেটা আমি চ্যাট বক্সে দিলাম, যে এমআইসি ইজ লেস দেন অর ইকুয়াল টু 0.25 মাইক্রোগ্রাম পার এমএল। তার মানে তুমি বলতে চাচ্ছ যে 0.25 পর্যন্ত যাওয়ার পরেও আমি পাইনি, সো আমার এমআইসি ইজ লেস দেন দিস। আমি এখন কত সেটা আর আমি জানি না। আর তোমার যদি তুমি স্পেসিফিক্যালি জানতে চাও তখন তোমাকে আবার ডাইলিউশন করে করতে হবে, এবং আবার ডাইলিউশন করে করলে তোমাকে এই পুরো এক্সপেরিমেন্টটা আবার রিপিট করতে হবে একইভাবে, যেখানে তুমি 0.25টাকে রাখবা, 0.25, তারপরে 0.125, এভাবে করে করে তুমি আরো 2-3টা কনসেন্ট্রেশন পর্যন্ত যাবা। তারপরে যখন দেখবা যে ওখানে কোনো না কোনোটাতে গ্রোথ আসছে, তখন তুমি যেটা আসেনি সেটাকে মিনিমাম কনসেন্ট্রেশন ধরবা। তো এইটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাম পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছি, কিন্তু আমার এখানে একটা কোশ্চেন ছিল যে আমরা দেখছি যে এখানে আমরা নিউট্রিয়েন্ট ব্রথ দেইনি ফার্স্টের টিউবটাতে, তারপর অ্যান্টিবায়োটিক সলিউশন দিলাম 2 মিলিলিটার, তারপর ইনিশিয়াল অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন 120 ওয়েট, তারপর ওটার মধ্যে ব্যাকটেরিয়া সাসপেনশন দিলাম 1, তো ফাইনাল ভলিউম 2 হয় কি করে যদি আমরা কারণ আমি প্রথম টিউবটা থেকে যে সেকেন্ড টিউবে 1 ml আগেই সরিয়ে ফেলছি। ওখানে দেখো উপরে একটা অ্যারো দেওয়া আছে, অ্যারো দেওয়াটা ইন্ডিকেট করছে যে তুমি 2 নাম্বার টিউব থেকে 1 নাম্বার টিউবে 1 ml অ্যান্টিবায়োটিক সলিউশন সরিয়ে ফেলছো আগেই, ব্যাকটেরিয়া সাসপেনশন দেওয়ার আগেই সরিয়ে ফেলছো, যার জন্য 1 ml সরিয়ে ফেললে ওখানে 1 ml থেকে গেল। আর 1 ml ব্যাকটেরিয়া সাসপেনশন দিলে 1 ml আর 1 ml মিলে 2 ml হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম, আমি ঠিক ঠিক আছে? আছে। আর প্রত্যেকবার যখন তুমি অ্যান্টিবায়োটিকের সাথে কোনো কিছু অ্যাড করবা, অ্যান্টিবায়োটিকটা ডাইলিউট হয়ে যাবে। প্রথম 2 ml অ্যান্টিবায়োটিকে যখন তুমি 1 ml সাসপেনশন দিবা, 1 ml সরিয়ে ফেলার পরে, তখন কিন্তু ওই সাসপেনশনটা এসে অ্যান্টিবায়োটিকে ডাইলিউট করে ফেলবে। অরিজিনালি যা ছিল তো সেটার অর্ধেক হয়ে যাবে, 128টা তখন 64 হয়ে যাবে, 64টা 32 হবে, 32টা 16 হবে, এভাবে করে তোমার ডাইলিউশন হবে। ওকে ম্যাম। তাই এটা গেল হচ্ছে এমআইসি ডিটারমাইন করার আমাদের যেই মেথডটা। এখন এই মেথডটা আমরা টিউবে করতে পারি, আবার এই মেথডটা আমরা চাইলে মাইক্রো টাইটার প্লেটেও করতে পারি। তোমরা কি মাইক্রো টাইটার প্লেটের নাম শুনেছো বা দেখেছো? মাইক্রো টাইটার প্লেট? নো ম্যাম। আচ্ছা, মাইক্রো টাইটার প্লেটটা হলো, আমি যদি তোমাদেরকে এখন ম্যাম ওই যে অন্য, 96 ওয়েল হ্যাঁ 96 ওয়েলের যেই প্লেট, সেটাকে মাইক্রো টাইটার প্লেট বলা হয়। মাইক্রো টাইটার প্লেটের চেহারাটা আমি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, অনেক কিছু আছে কিন্তু আমি যা পড়াচ্ছি ওইটুকু বলেই, যেটা এটা হচ্ছে গিয়ে তোমার একটা মাইক্রো টাইটার প্লেট। মাইক্রো টাইটার প্লেট মানে এটা একটা প্লাস্টিক দিয়ে বানানো প্লেট, যেটার মধ্যে টোটাল 96টা গর্ত থাকবে। এই গর্তগুলোকে আমরা বলি ওয়েল, WELL ওয়েল। মানে আমরা বাংলায় যেমন পুয়ার, ইংলিশ যেমন ওয়েল, তেমনি এখানে এই গর্তগুলাকেও আমরা ওয়েল ডাকবো। এখানে টোটাল 96টা ওয়েল থাকবে। এখানে রো থাকবে টোটাল 8টা, আর কলাম থাকবে টোটাল 12টা। মানে উপর থেকে নিচে থাকবে হচ্ছে 12টা, আর সাইড টু সাইড থাকবে হচ্ছে টোটাল 8টা, তাহলে 8 × 96। তাহলে এখানে টোটাল 96টা ওয়েল থাকবে। তো যদি আমাদের এমন হয় যে আমাদের স্যাম্পল অনেক, মনে করো যে আগের সেটআপটা তো আমরা একটা ব্যাকটেরিয়ার জন্য করছি, এখন ইউজুয়ালি তো রিসার্চাররা একটা ব্যাকটেরিয়া দিয়ে কাজ করে না, তারা মাল্টিপল ব্যাকটেরিয়া দিয়ে কাজ করে। তো মাল্টিপল ব্যাকটেরিয়া দিয়ে কাজ করতে গেলে তখন এরকম মাল্টিপল ওয়েল সহ প্লেট ইউজ করলে হবে কি, যে এখানে তুমি টোটাল 8টা ব্যাকটেরিয়ার এমআইসি বের করে ফেলতে পারবা। যদি তুমি এ, একদম টপ যে রোটা এ, রো এ দেখো লেফট হ্যান্ড সাইডে এ লেখা, এই এতে যদি তুমি একটা ব্যাকটেরিয়া দাও, তাহলে ওর এখানে তুমি টোটাল 11টা ডাইলিউশন করে ফেলতে পারবা অ্যান্টিবায়োটিক, আর একটা কন্ট্রোল রাখতে পারবা। বি তে আরেকটা ব্যাকটেরিয়া করতে পারবা, সি তে আরেকটা করতে পারবা। তাহলে এইভাবে তুমি একটা প্লেটেই 8টা ব্যাকটেরিয়ার মানে এমআইসি ডিটারমাইন করে ফেলতে পারবা। যে এখানে তুমি ওয়েলটা দেখতেই পারবা যে কোনটায় গ্রোথ আসছে, মানে ভিজিবলি দেখা যায়, গ্রোথ আসলে তো টার্বিড হয়ে যায়। আবার তুমি মানে চাইলে এটাকে স্পেকট্রোফটোমিটারে দিয়ে ওডি রিডিং নিয়েও দেখতে পারো, কারণ ব্যাকটেরিয়া যদি গ্রোথ হয় তাহলে ওডি একটা দেয়, একটা রিডিং দেয়, অপটিক্যাল ডেন্সিটি। তোমরা তো জানো না ওডি? ওডি জানো না, অপটিক্যাল ডেন্সিটি? আমরা যে ইয়েস স্পেকট্রোফটোমিটারে ম্যাম। গ্রোথ নেই, ম্যাম তুমি তো ইয়েস। জানো। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা এক্সাম্পল যে আমরা একটা এমআইসির এক্সপেরিমেন্ট করেছিলাম।
এবং এই এক্সপেরিমেন্টটাতে আমার যেখানে কালো দেখাচ্ছে সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ আসছে, আর যেখানে সাদা দেখাচ্ছে সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ আসেনি। তো এখানে আমাদের একদম উপরের যেই রোটা, সেই রোতে দেখো যে 1 আর 2-এ কোনো গ্রোথ আসেনি, 3 থেকে 10 পর্যন্ত গ্রোথ আসছে। এখন এখানে আমাদের দুইটা কন্ট্রোল আমরা রেখেছি। একটা হচ্ছে গ্রোথ কন্ট্রোল, দেখো 11 নাম্বার কলামের নিচে লেখা আছে গ্রোথ কন্ট্রোল, আর 12 নাম্বারটা হচ্ছে স্টেরিলিটি কন্ট্রোল, যেটার কথা আমি তোমাদেরকে এর আগের এক্সপেরিমেন্টে বলিনি এই জন্য কারণ ওই এক্সপেরিমেন্টে স্টেরিলিটি কন্ট্রোল ছিল না। এখন একটা জিনিস নাই সেটা বললে তো কনফিউজ হবো যে সেটা আবার কই গেল। এই জন্য এখনকার এক্সপেরিমেন্টে যেহেতু আছে সেজন্য এখন বলছি এটাও এমআইসিডি টেস্ট, এটাও আমরা করতে পারি, এটা আরো বেশি স্ট্যান্ডার্ড ওটার চাইতে। কেন? কারণ ওইটাতে শুধু একটা কন্ট্রোল ছিল, এখানে দুইটা কন্ট্রোল। এখানে 11 নম্বর কলামে গ্রোথ কন্ট্রোল, যেটা আগের এক্সপেরিমেন্টাল কন্ট্রোলের সাথে সেম। এখানে কি আছে? এখানে আছে ব্রথ আর ব্যাকটেরিয়া, যার জন্য দেখো 11 নম্বর কলামে একদম নিচের এইচ যে রোটা, এইচ বাদে বাকি সবগুলাতে গ্রোথ আসছে। তার মানে আমরা ABCDEFG পর্যন্ত বলবো যে এক্সপেরিমেন্টটা ঠিক আছে, কারণ এদের বেলায় কন্ট্রোলে গ্রোথ আসা উচিত ছিল এবং আসছেও। সো A থেকে G এরা হচ্ছে ঠিক মতন কন্ট্রোল বিহেভ করেছে, সো আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা কনসিডারেশনে নিতে পারি। কিন্তু এইচ এর বেলায় যেহেতু গ্রোথ কন্ট্রোলে গ্রোথ আসে নাই, সেজন্য এইচ এর বেলায় আমরা রেজাল্ট নিতে পারবো না। আমরা বলবো যে অ্যাজ দ্য কন্ট্রোল ডিড নট বিহেভ এজ এক্সপেক্টেড, the results cannot be considered and the test needs to be repeated, এটা আমরা বলবো। আর 12 নম্বরে দেখো, 12 নম্বরটা হচ্ছে স্টেরিলিটি কন্ট্রোল। স্টেরিলিটি কন্ট্রোল মানে এখানে মিডিয়া ছাড়া আর কিছু ছিল না। আমরা যে শুরুতে মিডিয়া দিলাম, প্রথমেই যে আমরা নিউট্রিয়েন্ট ব্রথ দিলাম, এখানে আমরা নিউট্রিয়েন্ট ব্রথ দিব, কিন্তু এখানে আমরা কোনো ব্যাকটেরিয়াল সাসপেনশন দিব না। স্টেরাইল মানে কি? স্টেরাইল মানে যেখানে কোনো অর্গানিজম নাই, কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা প্রোটোজোয়া কোনো কিছুই নাই, সেটা হচ্ছে কি স্টেরাইল। কোনো রকমের লাইফ ফর্ম নাই, সেটাই হচ্ছে স্টেরাইল। তাহলে এই কলামে আমরা শুধু ব্রথ দিব, এখানে আমরা কোনো ব্যাকটেরিয়া দিব না। এই ধরনের একটা কন্ট্রোল আমাদের কেন রাখার দরকার যেখানে মিডিয়া ছাড়া আর কিছুই নাই? কেউ বলতে পারবা? এটা ম্যাম দেখার জন্য যে আমাদের মিডিয়াটা প্রপারলি স্টেরাইল আছে কিনা, বা মিডিয়াতে আমাদের কনসার্ন ছাড়া কোনো ব্যাকটেরিয়া মানে ইনভলভ আছে কিনা টেস্টটাকে। সেই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা কি ডাকি? আনওয়ান্টেড ব্যাকটেরিয়াকে আমরা কি ডাকি? contamination. হ্যাঁ, কোনো কন্টামিনেশন ছিল কিনা। আমরা কন্টামিনেশন ছিল কিনা দেখা একটা দরকার। কারণ মনে করো যে তোমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ, এখন ঠান্ডা লাগার পরে তুমি এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছ। তো অ্যান্টিবায়োটিক খেতে খেতে তোমার একটু ভালো ফিল হলো, তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলা। তাহলে কি হলো? তোমার বডির ভিতরে ব্যাকটেরিয়াটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে গেল। এখন তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলা, তো দেখা গেল যে তোমার একটু বেটার ফিল করছো, কিন্তু তোমার হাঁচি কাশিটাও হয়তো পুরোপুরি ভালো হয়নি। তো তুমি ল্যাবে কাজ করতে আসলা, দিলা একটা হাঁচি। তাহলে কি হলো? তোমার ওই মিডিয়ার মধ্যে কিন্তু কন্টামিনেশন হয়ে গেল, এবং এমন একটা ব্যাকটেরিয়া দিয়ে কন্টামিনেশন হলো যে কিন্তু রেজিস্ট্যান্ট। সো তুমি যখন পরের দিন আসবা, তুমি যদি এই কন্টামিনেশনটা যদি তোমার যে কোনো টিউবে হোক না কেন, যে এক্সপেরিমেন্টাল টিউবে হোক বা কন্ট্রোল টিউবে যেখানেই হোক, এটা তো তোমার একটা ভুল ইনফরমেশন দিবে, তোমার রেজাল্ট তো পুরোপুরি ভুল হবে। কারণ তুমি আননোয়িংলি একটা ব্যাকটেরিয়াকে ইন্ট্রোডিউস করে দিচ্ছ তোমার টিউবের মধ্যে, সেটার বেসিসে তুমি একটা ডিসিশন নিচ্ছ, কিন্তু ওই ব্যাকটেরিয়াটা তো তোমার টেস্ট ব্যাকটেরিয়াই না, সেটা তো তুমি নিজে ইন্ট্রোডিউস করছো তোমার বডির থেকে। তো তোমার রেজাল্টটা তো পুরোপুরি ভুল হয়ে যাবে। সেই জন্য তোমার একটা কলম রাখতে হবে যেখানে তোমার শুধু মিডিয়াম থাকবে, সেখানে তুমি কোনো ব্যাকটেরিয়াই দিবা না। এইটা তোমাকে সাপোর্ট দিবে যে তোমার মিডিয়ামের মধ্যে কোনো রকম কন্টামিনেশন ছিল না। এখন তুমি বলতে পারো যে ম্যাম আমি তো হাঁচি দিয়ে অন্য কোনো টিউবের মধ্যেও ব্যাকটেরিয়া দিয়ে দিতে পারি। তো যদি তুমি অন্য কোনো টিউবের মধ্যে ব্যাকটেরিয়া দিয়ে দাও, তখন সেখানে তোমার রেজাল্টটা উল্টাপাল্টা আসবে। যেমন মনে করো যে 5 পর্যন্ত গ্রোথ আসার কথা ছিল না, তারপরে 6 অনওয়ার্ডস গ্রোথ আসলো, দেখা গেল যে 5 পর্যন্ত গ্রোথ আসেনি, তুমি হয়তো 8 নম্বরে হাঁচি দিয়ে ফেললা, তো 8-এ হুট করে গ্রোথ চলে আসলো। তো তুমি তো দেখলেই বুঝবা যে এখানে সামথিং ইজ রং। 5 পর্যন্ত আসেনি, 6-এ আসলো, 7-এ আসলো। তাহলে আবার তোমার উল্টা কথা বলছি, মনে করো তুমি হাঁচি দিয়ে 3 নম্বরে ঢুকাই দিলা ব্যাকটেরিয়া, 3 নম্বরে হুট করে দেখা গেল 1-এ নাই, 2-এ নাই, 4-এ নাই, 5-এ নাই, হঠাৎ করে 3-এ একটা গ্রোথ আসছে।
তুমি তো ওই অ্যানোমালিটা তোমার চোখেই পড়বে যে আমার আসলে তো সিরিয়ালি আসবে না, 1 2 3 4 5 কোনোটাতেই আসবে না, 6 7 8 9 10-এ আসবে, অথবা 1 2 3 4 5 6 7-এ আসবে না, 8 9 10-এ আসবে। মানে মোট কথা যারা আসবে না তারা সিরিয়ালি আসবে না। হুট করে যদি তাদের মাঝখানে একটা কোনোটায় চলে আসে তখন তুমি বুঝবা যে নিশ্চয়ই এখানে কোনো কন্টামিনেশন আছে। তা না হলে এই টিউবে আসলো কেন, এরপরে নাই আগে নাই, তাহলে মাঝের টিউবে কি করে গ্রোথ চলে আসলো, 3 নম্বরে কেন গ্রোথ আসে যদি 4-এ না আসে আর যদি 2-এ না আসে? তখন তুমি বুঝবা যে সামথিং ইজ রং, এবং তখন তুমি কিন্তু ওই রেজাল্টটা নিতেও পারবা না। এই ধরনের এলোমেলো রেজাল্ট আসলে তোমাকে ওই রেজাল্ট ডিসকার্ড করতে হবে, যে না আমার এখানে অ্যানোম্যালি ছিল, সো দ্য টেস্ট নিডস টু বি রিপিটেড। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারপ্রিটেশন ওই ওই সময় হবে। তো তো যার জন্য তোমার এই যে স্টেরিলিটি কন্ট্রোলটা রাখতে হবে। এটাকে বলা হয় স্টেরিলিটি কন্ট্রোল, মানে আমার মিডিয়াটা অ্যাকচুয়ালি স্টেরাইল ছিল কিনা। তো 12 নাম্বার কলামে আমার থিওরিটিক্যালি দেয়ার শুড বি নো গ্রোথ। যদি কোনোটাতে গ্রোথ আসে, যেমন এখানে জি তে গ্রোথ আসছে, তাহলে আমার জি এর রেজাল্ট আমি নিতে পারবো না। জি এ যে ব্যাকটেরিয়াটা ছিল তার রেজাল্ট আমি নিতে পারবো না। কেন? কারণ তার একটা কন্ট্রোল ঠিক মতন বিহেভ করেনি। একটাও যদি ঠিক মতন বিহেভ না করে তোমাকে তখন ধরে নিতে হবে যে আমি কোনো একটা ব্লান্ডার করেছি এক্সপেরিমেন্ট করার সময়, সো আমি এই রেজাল্ট নিতে পারবো না। তাহলে তোমার 11 যেটা গ্রোথ কন্ট্রোল, সেটার অ্যাকর্ডিং এ আমার এইচ এর রেজাল্ট নিতে পারবো না। আর 12 যেটা স্টেরিলিটি কন্ট্রোল, সেটার কনসিডারেশন করলে আমি জি এর রেজাল্টও নিতে পারবো না। তাহলে জি আর এইচ এই দুটার রেজাল্ট আমার এমনিতেই মানে ইয়ে করতে হবে, অমিট করতে হবে, আমি এই রেজাল্টটা নিতে পারছি না, কারণ কন্ট্রোল ঠিক মতো বিহেভ করে। এবং তুমি প্লেটটা পাওয়ার পরে প্রথমেই কন্ট্রোল দেখবা আগে। কন্ট্রোল যাদের ঠিক নাই তাদেরকে তুমি কনসিডারই করবে না, এটা সময় নষ্ট করারই কোনো দরকার নাই। এখন তাহলে জি আর এইচ আমরা কি লিখবো? জি এ দেখো এখানে লেখা আছে ডান পাশে যে রিপিট টেস্ট কন্টামিনেটেড। এখানে আমার 12 ওয়াজ কন্টামিনেটেড, সো আই নিড টু রিপিট দ্য টেস্ট। আবার এইচ এর বেলায় লেখা যে রিপিট টেস্ট অর্গানিজম টেস্টেড ডিড নট গ্রো। এই টেস্ট আমি কেন করব? কারণ 11-এ আমার গ্রোথ আসার কথা ছিল বাট অর্গানিজম ডিড নট গ্রো, সো আমার এই টেস্টটা রিপিট করতে হবে। তাহলে জি আর এইচ এর ইন্টারপ্রিটেশন হবে এরকম। এখন এ থেকে এফ আমরা কি বলবো, লিখবো। এতে দেখো, এতে দেখা যাচ্ছে 1 আর 2-তে গ্রোথ নাই, 3 থেকে 10 পর্যন্ত গ্রোথ আছে, যেটা একটা আইডিয়াল সিচুয়েশন। 11-এ গ্রোথ আছে, যেটা হওয়ার কথা। 12-এ গ্রোথ নাই, যেটা হওয়ার কথা। তাহলে 2-তে আমার অ্যান্টিবায়োটিকের কনসেন্ট্রেশন কত ছিল? একদম নিচে দেখো লেখা আছে 64 মিলিগ্রাম পার লিটার। এখানে নিচে দেখো লেখা আছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইন মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার এখানে এমআইসি হলো 64। এমআইসিটা আমার 64। কেন 64? কারণ 64 থেকে গ্রোথ আসা বন্ধ হচ্ছে। আর আমি দেখছি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। গ্রোথ আসা বন্ধ হয় কোথা থেকে সেটাই তো আমি দেখছি। তাহলে আমার এর জন্য এমআইসি হচ্ছে 64। বি এর বেলায় দেখো সবগুলাই গ্রোথ চলে আসছে, কন্ট্রোলও ঠিকঠাক, আবার সবগুলাই গ্রোথ। তাহলে আমার এখানে ইন্টারপ্রিটেশন হবে এমআইসি ইজ গ্রেটার দেন 128। কেন? কারণ আমি এখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন দিচ্ছি 128, তারপরেও গ্রোথ চলে আসছে। তার মানে আমার এর চাইতেও বেশি অ্যান্টিবায়োটিক দিতে হবে এমআইসি পাওয়ার জন্য। সেই জন্য আমার ইন্টারপ্রিটেশনটা হবে এমআইসি ইজ গ্রেটার দেন 128। এখানে কিন্তু আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু লিখবো না। আগের বেলায় আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে লেস দেন অর ইকুয়াল টু, কিন্তু এখানে আমি বলছি গ্রেটার দেন শুধু। কেন? কে বলতে পারবে? কারণ ম্যাম আমাদের 128-এও আমাদের গ্রোথ শো করছে, সো এটার থেকে গ্রেটারই হতে হবে। হবে এক্স্যাক্টলি, যে আমার যদি গ্রোথ শো করে তাহলে তার আমি ওটাকে এমআইসি ধরতে পারবো না। কিন্তু আগের কেসে ছিল যে 0.25-এ কোনো গ্রোথ নাই। তো যেখানে গ্রোথ নাই সেটা তো সে তো নিজেও মানে এমআইসি হতে পারে। আমার গ্রোথ না থাকা টিউবটাই তো এমআইসি, তো আমার তো 0.25-এ গ্রোথ নাই। তো সেই জন্য আমি 0.25টা এমআইসি হতে পারে সেটাকেও আমি ঠিক রাখছি, আবার ওর চাইতে কমও এমআইসি হতে পারে। মানে আমার 0.25-এ আসে নাই, 0.125-এও হয়তো নাও আসতে পারে। তাহলে ইন দ্যাট কেস তো 0.125 এমআইসি হয়ে যাচ্ছে। সেই জন্য আমার ইন্টারপ্রিটেশনটা হবে যে 0.25 অর লেস দেন 0.25। এই জন্য আমার ইন্টারপ্রিটেশনটা ওই ক্ষেত্রে গ্রোথ না আসলে ইন্টারপ্রিটেশন হবে ইকুয়াল টু অর লেস। আর এই কেসে আমার যেহেতু গ্রোথ চলেই আসছে, সো 128 তো এমআইসি হতে পারে না, এমআইসি হলে তো গ্রোথ আসতো না, কিন্তু এখানে চলে আসছে। এই জন্য আমার ইন্টারপ্রিটেশনটা হবে এমআইসি ইজ গ্রেটার দেন 128 মিলিগ্রাম পার লিটার। এ আর বি যদি কেউ না বুঝে থাকো তাহলে এখনই বলো।
আচ্ছা, তাহলে সি তে দেখো, সি তে কোনোটাই গ্রোথ আসেনি, এই যে একটু আগেই যেটা বললাম সেটা। সি তে এখানে কোনোটাতেই গ্রোথ আসেনি, আবার কন্ট্রোলও ঠিকঠাক। তাহলে আমি বলবো এই কেসে যে আমার এমআইসি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0.25। কারণ আমার 10 নম্বরের কনসেন্ট্রেশন 0.25, সেখানে গ্রোথ আসেনি। এমনও হতে পারে যে আমি আর একটা ডাইলুশন করলেই গ্রোথ চলে আসতো, তাহলে তো এমআইসি 0.25ই হতো। সেই জন্য আমি বলবো যে এখানে যেহেতু 10-এ গ্রোথ নাই, সো দিস কুড বি মাই এমআইসি। আবার আমি যদি 10 থেকে আরেকটা ডাইলুশন করতাম, তাহলে ওইটাও আমার এমআইসি হতে পারতো। সো আমি যেহেতু জানি না, এই জন্য আমি লিখবো যে লেস দেন অর ইকুয়াল টু 0.25। ওকে, তাহলে বি আর সি এর ডিফারেন্সটা বুঝতে পারছো তো না, যে বি তে আমার হাইয়েস্টেও গ্রোথ চলে আসছে, সো আমার এমআইসি হ্যাজ টু বি গ্রেটার দেন, আমি হাইয়েস্ট যা ইউজ করছি 128 এর চাইতেও বেশি। আর সি তে আমার এত পাতলা করে ফেললাম তাও গ্রোথ আসেনি, সেই জন্য আমি লিখবো যে লেস দেন অর ইকুয়াল টু 0.25 মিলিগ্রাম পার লিটার সি এর জন্য। এবার ডি তে দেখো, যে ডি তে আমার মোটামুটি ওকে, কন্ট্রোল ঠিকঠাক, সবকিছুই ভালো লাগছে, কিন্তু দেখা যাচ্ছে 2-এ একটা হুট করে গ্রোথ চলে আসছে, কিন্তু আবার 1-এ নাই, 3, 4, 5, 6, 7, 8-এ নাই। তাহলে তো এটা তো ঠিক মতন আসলো না, আইডিয়াল সিচুয়েশন তো হলো না। এই জন্য আমরা লিখবো, সিন্স আমার একটা টিউবে শুধু গ্রোথ আসছে এবং এরপর থেকে 3 থেকে 8 পর্যন্ত সবাই একদম ঠিক মতন বিহেভ করছে, আবার 9, 10, 11 একদম ঠিক মতন বিহেভ করছে, 9, 10, 11 তিনজনেই গ্রোথ আসছে, আবার এদিকে 3 থেকে 8 পর্যন্ত কারোরই গ্রোথ আসেনি, তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন 2 নাম্বারটা হয়তো বা কন্টামিনেশন, এরকম মনে হচ্ছে। কারণ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে ওই একটাতে কন্টামিনেশন হচ্ছে, যার জন্য বাকিগুলার শুরুর দিকে কোনোটাতেই গ্রোথ নাই, শেষের দিকে আবার গ্রোথ আসছে। তাহলে আমি এখানে লিখবো ঠিকই যে এমআইসি ইজ 1 মিলিগ্রাম পার এমএল, কারণ আমার যেই টিউবে লাস্ট গ্রোথ আসে নাই সেই টিউবের কনসেন্ট্রেশনটা হচ্ছে 1। যেখানে লাস্ট গ্রোথ আসে নাই 8 নাম্বার কলাম, সেটা বরাবর নিচে দেখো লেখা 1। তার মানে 1 মিলিগ্রাম পার লিটার হলো আমার থিওরিটিক্যালি এমআইসি অ্যাপারেন্টলি মনে হচ্ছে। কিন্তু আমাকে এটাও মেনশন করতে হবে যে কন্টামিনেশন আছে, সো রিপিট দ্য টেস্ট। এরা একটু শর্টকাটে লিখেছে যে কন্টামিনেশন কমা রিপিট টেস্ট, মানে বলতে চাচ্ছে যে আমার 3 নাম্বার 2 নাম্বার ওয়েলে যেহেতু গ্রোথ চলে আসছে, সেই জন্য আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা কন্টামিনেশন, কারণ এর বাকিগুলার পরের গুলো তার কোনোটাতেই গ্রোথ আসেনি। তো এটা সর্ট অফ ইট লুকস ওকে, বাট আবার মানে কন্টামিনেশন তো আমি ওভাররুল করতে পারি না। সেই জন্য আমি লিখবো যে এমআইসি ইজ 1 মিলিগ্রাম পার লিটার, কিন্তু দেয়ার ওয়াজ কন্টামিনেশন, সো দ্য টেস্ট নিডস টু বি রিপিটেড। এটা হবে হচ্ছে আমার ডি এর ইন্টারপ্রিটেশন। ই তে দেখো এখানে এলোমেলো আসছে, মানে প্রথম 3টায় আসে নাই, ওকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভালোই। 4 নাম্বারে গিয়ে গ্রোথ আসছে, 5 নাম্বারে আবার আসে নাই, আবার 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারে গ্রোথ আসছে। এখানেও আমরা সেই সি এর মতনই, সরি ডি এর মতনই আমরা এখানে লিখবো যে এমআইসি ইজ 32, কারণ যে কনসেন্ট্রেশনে তোমার এখানে গ্রোথ আসে নাই মিনিমাম, যেটা তুমি যদি ওই মাঝের যে একটা ফাঁকা 4 নাম্বারেরটা আর 6 নাম্বারেরটা দুটাই তো গ্রোথ আসছে, আর 5 নাম্বারে একটা শুধু ফাঁকা। তো যেহেতু তোমার 4 নাম্বার পর্যন্ত গ্রোথ চলে আসছে, তুমি 5 নাম্বারটাকে ইগনোর করবা, যে না আমার তো মানে 4, 4, 6, 7, 8, 9 সবগুলোতেই গ্রোথ আসছে, 5-এ মাঝে একটাতে আসেনি। তাহলে আমি ধরে নিতে পারি যে 4 পর্যন্তই গ্রোথ আসছে, আর আমার 3-এ গ্রোথ আসেনি। তাহলে আমি 3-এর যে অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশনটা সেটাকে এমআইসি ধরবো, যেটা হচ্ছে গিয়ে তোমার কত, 3-এ 32 মিলিগ্রাম পার লিটার। ডি আর ই এর মধ্যে পার্থক্য কি? ডি আর ই এর মধ্যে পার্থক্য হলো, ডি তে আমার শুরুর দিকে নেগেটিভ থাকবে, গ্রোথ থাকবে না, পরের দিকে পজিটিভ থাকবে, গ্রোথ থাকবে। ডি এর বেলায় দেখা যাচ্ছে যে 2 নাম্বারটা বাদে বাকিগুলো যদি দেখো 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত কোনো গ্রোথ নাই, যেটা একটা আইডিয়াল বিহেভিয়ার। সেজন্য আমি 2 নাম্বারটাকে এখানে ইগনোর করে ফেলছি, কারণ এরপরে আরো 4টা 5টায় কোনো গ্রোথ নাই। সো ওই একটা হয়তো কন্টামিনেশন হয়ে যেতে পারে, আবার পরে 9 আর 10 আবার ঠিকই, 9 আবার ঠিকই গ্রোথ দিচ্ছে। তাহলে আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে 2 নাম্বারটা হয়তো কন্টামিনেশন। সেই জন্য আমরা ডি এর বেলায় 2-কে ইগনোর করছি, পরে আমরা 8-কে এমআইসি ধরছি। আর ই এর বেলায় 3 পর্যন্ত কোনো গ্রোথ নাই, 4-এ গ্রোথ আছে, 5-এ আবার নাই, তো তুমি এখানে 5টাকেও এমআইসি ধরতে পারতা, হয়তো বলতে পারতা যে ম্যাডাম 4 নাম্বারটাও তো কন্টামিনেশন হয়ে যেতে পারে। কিন্তু তোমার এখানে দেখো এরপরে 5-এর পরে কিন্তু 6, 7, 8, 9 সবগুলোতেই গ্রোথ। তাহলে তোমার
কোন দিকে তোমার প্যাটার্নটা বেশি সাপোর্ট হচ্ছে। এখানে মনে হচ্ছে যেন অ্যাপারেন্টলি 5 নম্বরে তুমি হয়তো ব্যাকটেরিয়াল সাসপেনশন অ্যাড করতে ভুলে গিয়েছো। এই যে লাস্টে আমরা ব্যাকটেরিয়াল সাসপেনশন অ্যাড করি না টিউবে, তো হয়তো বা তুমি 5 নম্বরে অ্যাড করতে ভুলে গিয়েছো, যার জন্য 5-এ নাই ঠিকই, কিন্তু 4, 6, 7, 8, 9 সবগুলোতেই তো আছে। তো এই কেসে আমি 5কে ইগনোর করবো, আর ডি এর কেসে আমরা 2কে ইগনোর করবো, কারণ 2-এর পর থেকে কোনোটাই গ্রোথ নাই। সো অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে যেন যে হ্যাঁ 3, 4, 5, 6, 7 তো ঠিকই আছে, সেজন্য আমরা 2কে ইগনোর করবো। ই এর বেলায় আমরা দেখছি যে আরে 5 বাদে তো বাকি সবই ঠিক আছে, তাহলে আমি 5কে ইগনোর করবো। মানে যাকে ইগনোর করলে তোমার রেজাল্টটা মোস্ট রেজাল্ট অ্যাকসেপ্টেবল হবে তাকে তুমি ইগনোর করবা। তো এখানে ইন্টারপ্রিটেশন হবে MI632, কিন্তু রিপিট দ্য টেস্ট, কারণ একটা ডাউটফুল ছিল, সো আমার এই রিস্ক আমি হাতে নিব না, আমার টেস্ট রিপিট করতে হবে। এফ এর বেলাতেও দেখো এখানে 2টা ঝামেলা, একটা হচ্ছে 3 নম্বরে গ্রোথ হয়ে 4-এ নাই, আবার 6 নম্বরে গ্রোথ হয়ে আবার 7-এ নাই। তাহলে যখন এইরকম হবে তখন তো তুমি বুঝে উঠতে পারবা না যে আমি কাকে সাপোর্ট করব। আমি যদি এখন 4কে ইগনোর করি, 5, 6 ঠিক থাকলেও 7 তো ঠিক না, আবার 8, 9 ঠিক আছে, তাহলে আমি কি 7কে ইগনোর করে আমি বাকিটা ঠিক ধরবো, নাকি আমি 4কে ইগনোর করে আমি 3কে ঠিক ধরবো? যখন তোমার এরকম ডাবল কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন হয়ে যাবে, তখন তুমি এখান থেকে কোনো MIC ইন্টারপ্রিট করতে পারবা না। তখন তোমার ইন্টারপ্রিটেশনটা হবে যে কন্টামিনেশন, সো রিপিট দ্য টেস্ট। এটা ক্লিয়ার সবার কাছে এই এক্সপেরিমেন্টটা আমরা কিভাবে করছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের যেহেতু আর মাত্র 8 মিনিট বাকি, যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখনই আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে আমাদের এই জিনিসটা আমরা বুঝিনি, তাহলে আমি আবার বলবো। আর যদি না বলো তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। হ্যাঁ, তোমরা বলতে চাইলে বলতে থাকো, আমি শুনছি, আর আমি অ্যাট দ্য সেম টাইম কানেক্টটাও করছি। ম্যাম আমাদের যে এই 4টা বই থেকে দেখানো হলো, এটা হ্যাঁ, পেজ নাম্বারটা বা যদি একটু বলে দিতেন। মানে এই যে যেটা মাইক্রোটাইটারে যেটা কেবলই বললাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম। এটা তো আমি লেকচার দিয়ে দিব তোমাদেরকে। আর এখানে লেকচারটা অনেক বড়, অনেক কিছু ইনফরমেশন এখানে আছে, কিন্তু তোমরা একদমই চিন্তা করো না, যেটুকু আমি পড়াচ্ছি খালি ওইটুকু থেকে আমি কোয়েশ্চেন দিব। এখানে অনেকগুলা পেজ আছে, এখানে টোটাল মানে 30-র উপরে মনে হয় পেজ। তো আমি তোমাদের ওই সব কিছুর থেকে আমি দিব না, কোয়েশ্চেন দিব না, আমি যা পড়াবো আমি শুধু সেটা থেকেই দিব। জি ম্যাম, ওটা হাইলাইট করে দিবেন বলেছিলেন ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের জন্য হাইলাইট করে দিতে হবে, এটুকু দিব আমি, ওইটুকুই শুধু থ্যাংক ইউ highlight ম্যাম। করে দিব। থ্যাংক ইউ Okay. ম্যাম। এইটা কি সেকশন, আমি কি ঠিক করলাম? আজকে 9 তারিখ। আচ্ছা, সানজানা, সানজানা সাদিক, নুসরাত সুলতানা, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? আছো তো জি তোমরা, না? মিস সুলতানা। নুসরাত সুলতানা আছো? জি মিস। সাবিকুন নাহার, সাবিকুন নাহার আছে? সামহাতুন হাবিবা, প্রেজেন্ট ম্যাম। সাদমান, সাদমান সাদিকিন, সানজিদা সাজ্জাদ, জান্নাতুল তানজিম, Present miss. সিরাজুম মুনিরা, Present miss. তানিশা ইসলাম, সাদিয়া তাসনিম, জিনিয়া ইসলাম, Present ma'am. ফ্লোরেন্স। Present ma'am. তোমার প্রথম নামের উচ্চারণটা কি? Lini Florence. আচ্ছা, নাশিতা জারিন, তাসফিয়া আনোয়ার, Present ma'am. সাদিয়া তাসনিম প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, উম্মে হাবিবা, সালমা, Present সালমা miss. বিনতে আরিফ, আচ্ছা, কানিস Present ফাতেমা, miss. কানিস ফাতেমা, Present. সাজিদ, Present ma'am. কে প্রেজেন্ট বলবে? কানিস ফাতেমা? ম্যাম Yes, ma'am. সানজিদা সাজ্জাদ লামিয়া প্রেজেন্ট ছিলাম। Miss Umme Habiba present. আচ্ছা, আমি প্রথম থেকে আবার একটু রোল কল করছি। হ্যাঁ, সানজানা সাদিক, নুসরাত সুলতানা,
সাবিকুন নাহার, সামহাতুন, হাবিবা নাই, সাদমান সাদিকিন, Present. সানজিদা সাজ্জাদ, প্রেজেন্ট ম্যাম। সাদমান সাদিকিন আছো? Yes, miss. জান্নাতুল তানজিম, Present, miss. সিরাজু মুনিরা, তানিশা ইসলাম, সাদিয়া তাসনিম, Present, miss. জিনিয়া ইসলাম, Present, miss. লিনি ফ্লোরেন্স, তাসফিয়া আনোয়ার, Present, ma'am. উম্মে হাবিবা, সালমা বিনতে আরিফ, প্রেজেন্ট মিস। কানিস ফাতেমা, Present, ma'am. সাজিদ সাহিল, Present, ma'am. তৃষ্ণা রানী, প্রেজেন্ট ম্যাম। প্রিয়ন্তী সরকার, Present, ma'am. তাসনিমা আঞ্জুম, Present, ma'am. বাতুল জান্নাত, Yes, ma'am. সুজন সারওয়ার, Present, ma'am. সম্প্রদা দাস। Present, ma'am. ওকে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আবার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।